সুপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2025-26 তোমাদের জন্য আজকে আমি আর তোমাদের লায়ন স্যার দুজন চলে আসলাম সিরাজউদ্দৌলা নাটকের লাইভ ক্লাস নিয়ে। তোমরা যে যেখানে আছো যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা চেষ্টা করব এক ক্লাসে তোমাদের সিরাজউদ্দৌলা নাটক শেষ করার জন্য। 25 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর 26 ব্যাচ তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এই কারণেই যে সিলেবাস আগে থাকার জন্য আমরা তোমাদেরকে যুক্ত করে নিচ্ছি। তো সুতরাং তোমরা সবাই যুক্ত হয়ে যাও, যে যেখানে আছো সবাই যুক্ত হয়ে যাও। সাউন্ড করে না আরিফ শুধু? লায়ন স্যার কমেন্ট দেখেন, আপনি খেয়াল করেন। আমি করে দিচ্ছি একটু, এটা সবাইকে দিয়ে তারপরে আচ্ছা যাই হোক, আমরা কথা বাড়াবো না। তোমরা যে যেখানে আছো যুক্ত হয়ে যাও, আমরা কথা বেশি বাড়াবো না, আমরা লাইভে চলে যাব। হ্যাঁ, আর আরেকটা কথা, তোমরা সবাইকে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন করে দাও, আর যত পারো শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। তোমাদেরকে লাইভে আমরা যখন ক্লাস নেই তখন তোমরা যখন বেশি স্টুডেন্ট দেখো তখন আমাদের ক্লাস নিতে বেশি সুবিধাও হয়, আমাদের ভালো লাগে। কম স্টুডেন্ট দেখলে ক্লাস নিতে মরা লাগে। সুতরাং তোমরা বেশি বেশি শেয়ার করে দাও। আচ্ছা, সামনে আসেন। কে কোন জায়গা থেকে জয়েন করেছো, কোথা থেকে জয়েন করেছো সেটা একটু বলে দাও, আমাদেরকে জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিকান্দার, আবু জাফর, সিরাজউদ্দৌলা নিয়ে চলে এসেছে। ঠিক আছে, সবাই যুক্ত হয়ে যাও এবং লাইভটাকে শেয়ার করে দাও, যত দ্রুত পারো, যত বেশি পারো শেয়ার করে দাও। সেটা হোক বিভিন্ন গ্রুপে হোক, অথবা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও লাইভটা। সবাই উপকৃত হোক। ঠিক আছে, লাইভটা দেখে যেন সবাই উপকৃত হতে পারে। আচ্ছা, সময় ক্ষেপণ করব না আমরা, তাহলে আবার তোমরা বিরক্ত হয়ে যাবা। তো সুতরাং আমরা শুরু করে দিব এখনই। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লাইভে আছি আমি, আছে তোমাদের লায়ন স্যারকে তো সবাই চিনোই, যদিও তোমাদের অফলাইনে বাংলা ক্লাসটা আমি নেই, আর অনলাইনে আজকে তোমাদের বাংলা ক্লাসটা তোমাদের লায়ন স্যার আমি দুজনেই নিব। আমি তোমরা সবাই একটু কমেন্ট করো, আসলে তোমরা কে কে ক্লাসে আছো, আসলে বোঝা যাচ্ছে না। কমেন্ট করো, দেখা তো যাচ্ছে না তোমরা কে কে আছো, সেটা তো আর দেখি না। কমেন্ট করো, লালটু, বল্টু, সল্টু, রহিমা, একটু সবাই কমেন্ট কে করে কে আছো একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমরা শুরু করে দিব। আমাদের নামগুলো একটু বলে দাও বাবা, কে কে আছো, বাবা আছো, মা আছো, খালা আছো, খালুরা আছো, সবাই একটু বলে দাও কে কে আছো, নামগুলো একটু বলে দাও। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 20 জনের মতো মনে হয় যুক্ত হয়েছে। আচ্ছা যাই হোক, আরো বেশি হওয়ার কথা। সবাই আরে তোমরা আমাদের স্টুডেন্ট, তোমরা যারা আছো তোমরা যুক্ত হলে তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়ে 200 হয়ে যায়। তোমরা কোথায়?
হ্যাঁ, তোমরা কি ক্লাসগুলোকে আসলে খুব ইজিলি নাও কিনা আমি জানি না, কিন্তু আসলে তোমাদের জয়েন করা উচিত, তোমাদের নিজেদেরও জয়েন করা উচিত, এবং তোমাদের যারা কলেজ ফ্রেন্ড আছে, যেহেতু এটা অনলাইন সবার জন্যই উন্মুক্ত, সেক্ষেত্রে তোমাদের কলেজ ফ্রেন্ড যারা আছে তারাও এই লাইভটা দেখতে পারে, অথবা যারা কোচিং করে না তাবাসসুম তারাও দেখতে আছে, পারে যে আমরা তাহমিনা কিভাবে সুলতানা, কিভাবে ফাবিহা আছে, সাফা আছে, মানসুরা আছে, আচ্ছা, মাহিয়া মাহিয়া আছে, ফাহিম, গুড। হ্যাঁ, তোমরা যুক্ত হয়ে যাও, আমরা ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি লাইভে। সবাই অবশ্যই যতটুকু ক্লাস করবা, মিম আছে অনন্যা মিম, যতটুকু ক্লাস করবা মনোযোগ সহকারে করবা। আমরা অল্প সময়ের ভিতরে তোমাদের পুরো এই সিরাজউদ্দৌলা নাটকটা শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, সবাই খেয়াল করো। দেখো, আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে প্রথমে আমরা কথা বলবো সেটা হলো নাটক থেকে তোমাদের এমসিকিউ এবং একটা সিকিউ যে অ্যান্সার করতে হয়, এটার জন্য বেশি পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। প্রথমত দেখো, প্রথমত তোমার কাজ কি? প্রথমত তোমার কাজ হলো, তুমি যদি এই নাটক থেকে কি কি জিনিস পড়তে পারো, আমি যেটা বলছি নোট করে নাও। যাদের কাছে অফলাইন ক্লাসে পেয়েছো, যাদের কাছে নোট ছিল তাদের কাছে তো আছে, যাদের কাছে নোট নাই তারা নোট করে নাও। সেটা হলো এরকম, দেখো, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম চরিত্র এবং শেষ চরিত্র, এই দুইটা জিনিস ভালো করে লিখে রাখো। যে দুইটা জিনিস যদি তুমি মুখস্থ করতে পারো, এক। দুই নাম্বার হলো, আমাদের এই যে সিরাজউদ্দৌলা নাটকের প্রতিটি অঙ্কের প্রতিটি দৃশ্যের প্রথম চরিত্রটা আমরা মুখস্থ করে রাখবো, শেষ চরিত্রটা মুখস্থ করে রাখবো। একটা এমসিকিউ মাস্ট, এখান থেকে একটা এমসিকিউ তুমি মাস্ট কমন পাবা, এক। এবার আসো, পরবর্তীতে আমরা যদি বলি এগুলো ছাড়াও আমরা এমসিকিউর জন্য, ক নাম্বারের জন্য দেখো আমরা কি করতে পারি। দেখো, তোমাদের জন্য আমরা কত সুন্দর করে সেটা সাজিয়ে নিয়ে আসছি। সিরাজউদ্দৌলা সিকান্দার আবু জাফর যে নাটকটি লিখেছেন, সেই নাটকটির আমরা যদি বলে থাকি, দেখো এটি কেমন নাটক, ঠিক আছে? এটা ইতিহাস নির্ভর একটি নাটক। কেমন নাটক? ইতিহাস নির্ভর একটি নাটক। এটা নিয়ে প্রশ্ন হয়, তোমরা জানো। কেমন নাটক, এটা নিয়ে প্রশ্ন হয়। এবং খেয়াল করে দেখো, এবং এটার মূল বাণী বা মর্মবাণী, আমরা পরীক্ষার ভিতরে একটা জায়গায় যে আটকে যাই, যখনই আমাদেরকে বলে মূল বাণী আমরা মনে করি যে হ্যাঁ পারি, যখনই আমাদেরকে বলে মর্মবাণী তখন আমরা একদম দেখো মানে হতভম্ব হয়ে যায়, কলম চাপানো শুরু করে দেয়। কিন্তু না, মূল বাণী মর্মবাণী এক জিনিস, এটা তোমরা একটু জেনে নিবা। তাহলে মূল বাণী মর্মবাণী কি সেটা তোমরা দেখছো। এবং এই যে যে নাটকটা রয়েছে, দেখো নাটকের বিষয়বস্তুটা কি, ঠিক আছে? নাটকের বিষয়বস্তুটা কি? নাটকের বিষয়বস্তু হলো দেশি বিদেশি চক্রান্তের পরিপ্রেক্ষিতে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। এইটুকু তুমি যদি এইটুকু মনে রাখলে, দেখো এইটুকু যদি তুমি মনে রাখো, এটা দিয়ে তুমি চাইলেই খ নম্বরে প্রশ্ন আসলে বানায় লিখতে পারো, গ নম্বরে প্রশ্ন আসলে সেটাও তুমি বানায় লিখতে পারো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আরো জয়েন করেছে কে? আরো জয়েন করেছে সাথী, জয়েন করেছে ইসরাত, ফারহানা। তারপরে ভালো আছি, আমি সব সময় ভালো থাকি, বেশি ভালো থাকি যখন অফলাইনে তোমাদেরকে দেখি তখন। তাসনুবা জয়েন করেছে, তারপরে মোহাম্মদ আলফাজ, ধন্যবাদ। আমাদের তোমরা সবাই জয়েন করলেই তো আমাদের স্টুডেন্ট অনেক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তোমরা সবাই জয়েন করো বাবা, সবাই সবাইকে মেনশন করে দাও, মেনশন করে দাও সবাই সবাইকে। এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা একটু বলে দাও, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যদি আমি কালো মানুষ, আমাকে কি দেখা যায়? দেখো তো দেখা যায় কিনা। এমনি আমি কালো মানুষ, তার উপরে ভিডিও তো কেমন যেন কালো আসতেছে, আমাকে দেখো তো তোমরা। দেখলে বলে দাও, দেখলে বলে দাও যে হ্যাঁ আমাকে দেখা যায়, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বলে দিও। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, সাব্বির আহমেদ তানজিম, কেমন আছো তুমি? হ্যাঁ, ফুটবলার, ফুটবলার সাব্বির আহমেদ তানজিম, ভালো আছো তুমি, তাই তো? ওকে, থ্যাংক ইউ, দেখা যায়, গুড, গুড। তাহলে আমাকে নাকি কালো দেখা যাচ্ছে না, দেখ, ধন্যবাদ। দেখো তাহলে যেটা বলেছিলাম, যে বিষয়বস্তু যেটা, এটা তুমি একদম মুখস্থ করে ফেলবা, একদম মুখস্থ করে ফেলবা। এখন আসো, দেখো আমরা জানি সিরাজউদ্দৌলা যে নাটকটা রয়েছে, দেখো এই নাটকের দুইটা পক্ষ আছে, খেয়াল করো সবাই। সিরাজউদ্দৌলা নাটকের দুটা পক্ষ আছে, এই পক্ষ দুটাই আমরা অনেকে হয়তো জানি না যে আসলে দুটা পক্ষ কি, বা সেই দুইটা পক্ষে কারা আছে, এটা আমরা আসলে জানি না। দেখো পক্ষ দুটা কি আছে, পক্ষ একটা পক্ষে আছে হলো তোমার সিরাজউদ্দৌলার, আর একটা পক্ষ আছে হলো ইংরেজদের। তাহলে আমরা
অবশ্যই সবাই ভালো করে জানি যে নাটকটি রয়েছে, সিরাজউদ্দৌলা যে নাটকটি রয়েছে। হাসমি রাফসান সানি স্যার বলছে স্পষ্ট দেখতে পাচ্ছি আপনাকে স্যার। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ ধন্যবাদ, বাংলা ক্লাস তো, ধন্যবাদ স্যার। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কালো চশমা পরা একটা ছবি আপনার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি স্যার। আহ একটু দেখো, সবাই দেখো, যেটা বলেছিলাম যে দুটো পক্ষ আছে, একটা হলো আমাদের যে সিরাজউদ্দৌলার পক্ষ, আরেকটা হলো ইংরেজদের পক্ষ, তাই তো? তাহলে এই যে যে দুটো পক্ষ আছে, পক্ষ দুইটা আসলে এগুলো বলতে গেলে আমাদের সময় নষ্ট হবে। সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, আমরা পিডিএফটা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে? কিছুক্ষণ পরে পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব, এখান থেকে নিয়ে নিবা। আর অফলাইন যারা ক্লাস করো, স্পেশালি সেকেন্ড ইয়ারের যারা আছো সবাই পেয়ে গেছো। ফার্স্ট ইয়ারে যাদের লাগবে তারা আচ্ছা, লিওন স্যার কমেন্ট করছে তাই তো? আর ফার্স্ট ইয়ারে তোমাদের কাছে যাদের এটা নেই তারা নিয়ে নিবা। দেখো তাহলে দুটা পক্ষ, এই দুটা পক্ষে কে কে আছে এই জিনিসটুকু মুখস্থ করে ফেলবা, এক, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, পক্ষের পরে যেটা জানি আমরা সেটা হলো দুটা চরিত্র। এখানে সরি, এটা ভুল হয়েছে, এটা হবে হলো চরিত্র, পক্ষ না হয়ে হবে চরিত্র, ঠিক আছে? আচ্ছা, দুটা চরিত্র রয়েছে, তাহলে দেখো মূল যে দুটা চরিত্র রয়েছে, একটা হলো ক্লাইভ আর একটা হলো কে, সিরাজউদ্দৌলার চরিত্র, তাই তো? এই যে দুটা চরিত্র, দেখো দুটা চরিত্র কেমন। আচ্ছা, আমরা সাধারণত দেখো বাংলা ছবি আমরা সবাই দেখি, যদিও তোমরা হিন্দি ছবি বেশি দেখো, তো বাংলা ছবিতে আমরা দেখি ভিলেন যে থাকে, যে ভিলেন থাকে সে একটু কি থাকে, বেশি লোভী থাকে, তাই তো? আচ্ছা দেখো, সে স্বার্থপর থাকে, চতুর থাকে, সে অনেক চালাকি করে, তাই তো? তার অনেক কূটকৌশল থাকে, সে অনেক লোভী থাকে, তাই না? পরের জমি জমা সে কি করে, সবসময় ভোগ করার জন্য জোর জবরদস্তি করে দখল করার চেষ্টা করে, তাই তো? আমাদের সাথে যুক্ত হয়েছে পায়েল, আমাদের সাথে পায়েলও যুক্ত হয়েছে। রাফসান স্যার আপনাকে শাম্মী সালাম দিয়েছে। রাফসান স্যার, আপনার ছোটবেলার ছাত্রী শাম্মী আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা, যেটা বলেছিলাম, দেখো তাহলে এই যে চরিত্র দুটা, এই চরিত্র দুটো তোমরা কি করবা, মুখস্থ করবা, ঠিক আছে? এইটুকু দেখো, একটু খেয়াল করো, দেখো আমাকে যদি এমসিকিউতে খুব আশা করা যায়, এমসিকিউতে এইটুকু জিনিস যদি তুমি পড়ো তাহলে মোটামুটি 1 মার্ক তোমার চলে আসবে, ঠিক আছে? বা ক নাম্বারের জন্য হলো 1 মার্ক তোমার চলে আসবে। পক্ষ, চরিত্র, তারপর হলো তোমার মূল বাণী বা মর্মবাণী আর বিষয়বস্তু, 1 মার্ক তোমার হয়ে যাবে এইটুকু পড়লেই। তার মানে সিরাজউদ্দৌলা অনেক বড় একটা নাটক, এটা আমাদের কাছে মনে হয়, অনিমা যুক্ত হয়েছে, আমাদের কাছে মনে হয় এটা অনেক বড় একটা নাটক। সেটার কারণ হলো আমরা না বুঝে পড়ি, তাই বড় একটা মানে নাটকটা অনেক বড় মনে হয়। কিন্তু দেখো, আমরা যদি এভাবে সুন্দর মতো পড়তে পারি, একটু খেয়াল করো, একটু ডিস্টার্ব করি তোমাদেরকে, আমরা যদি এভাবে পড়তে পারি, দেখো আমরা যদি এই যে দেখো, দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, মূল যে ভাবটা রয়েছে, সারসংক্ষেপ, এই যে নাটকের সারসংক্ষেপ, এইটুকু পড়লে আমার তো আর পুরো নাটক পড়ার দরকারই নেই। আমি যেটা করব, এইটুকু, এই যে এই দেখো, দেখো কয়টা লাইন, এইটুকু পড়ে আমি পুরো নাটকটা আমার আয়ত্তের মধ্যে এনে তারপরে আমার কাজ কি, দেখো তারপরে নাটক সম্পর্কে যতটুকু আইডিয়া আছে এইটুকু নিয়ে আমার যেটা কাজ সেটা হলো আমার প্রতিটা চরিত্র পড়া। প্রতিটা চরিত্র যদি আমি আলাদা আলাদা করে পড়তে পারি তাহলে আমাকে কে ঠেকায়? দেখো পলাশীর যুদ্ধ, কি বলছে কথাটা, পলাশীর যুদ্ধ, তারপরে দেখো সিরাজউদ্দৌলা, তারপরে দেখো সিরাজউদ্দৌলার উক্তি, ঘসেটি বেগমের উক্তি, তারপরে মীর জাফর, লর্ড ক্লাইভ, ঠিক আছে? এই যে লর্ড ক্লাইভের উক্তি, তাহলে আমার কেন, আমি এত বড় বইটা পড়তে গিয়ে যদি আমার কষ্ট হয়, সেই কষ্ট আমি কেন করব যদি আমি অল্পতেই সেটা পারি? এটা পিডিএফটা নিয়ে গেলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা সেটা হলো, খেয়াল করে দেখো, আমরা শুরুতেই চলে যাব আলোচনায় এবার, ঠিক আছে? আচ্ছা, আলোচনা যদি আমরা করি তাইলে খেয়াল করো, এই যে তোমরা কিভাবে অ্যান্সার করবা, কোন কোন জায়গাগুলো থেকে পড়বা সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং এই মুহূর্তে একটু খেয়াল করে দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি লেখক পরিচিতি, সিকান্দার আবু জাফর সম্পর্কে যদি আমরা বলি, তার পরিচিতি সম্পর্কে আমরা এখন জানবো। এবং এই জায়গা থেকে তোমাদেরকে পুরো নাটক নিয়ে আলোচনা সংক্ষেপে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিবে আমাদের লায়ন স্যার, সিংহ স্যার, ঠিক আছে? তোমরা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছো আমার শরীরটা ভালো না, ঠিক আছে? এ কারণে আমি তোমাদেরকে বাকি সবটুকু বুঝিয়ে দিয়ে আমি তোমাদেরকে
লায়ন স্যার তথা তোমাদের সিংহ স্যারের উপরে ছেড়ে দিয়ে যাচ্ছি। আমি আসি, আমিও লাইভে পাশেই থাকবো, স্যার ক্লাস নেবে, আমিও মাঝে মধ্যে তোমাদের চেহারা দেখাবো আমার, ঠিক আছে? আচ্ছা, আসেন লায়ন স্যার আসেন। আপনি যেটা করবেন স্যার, এই যে মূল ভাব থেকে শুরু করে এটা সম্পর্কে একটু আলোচনা করে মেইনলি ওদেরকে মূল ভাবটা আগে বুঝান, এগুলো ওরা পড়ে নিতে পারবে, মুখস্থ করতে পারবে, ঠিক আছে? আপনি মূল ভাবটা আগে পড়ান স্যার। এটার মূল ভাবটা এই যে এখানে দেয়া আছে, আপনার মতো করে মূল ভাবটা আগে ওদেরকে সুন্দর করে একদম মুখস্থ করে ফেলবেন। তোমরা একদম লায়ন স্যার সিংহ স্যারের সাথে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ, মুখস্থ করে ফেলবা। আসি, আমিও তোমাদের সাথে আসি, পাশেই আসি। তোমাদের লায়ন স্যারকে মালা পরায় দিয়ে যাই আমি, ঠিক আছে? এটা চলা মানে তো হচ্ছে না। কথা বলেন। আহ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আসলে এতক্ষণ তোমাদের বেলাল স্যার, আমাদের সবার প্রিয় বেলাল স্যার কথা বলছিলেন। আমি পাশেই ছিলাম, আসলে আমাকে কালো দেখা যাচ্ছিল জন্য আমি সরে গিয়েছিলাম প্রথমে। এখন আসলে কিছু করার নাই, আমাকে কালো লাগলেও আমাকে ক্লাস নিতে হচ্ছে একটু। তো আসলে একটু কালো মানুষটাকে একটু 50 মিনিট বা 60 মিনিটের মতো বা 1 ঘন্টার মতো একটু সহ্য করো কালো মানুষটাকে। তো আশা করি যে আহ খুব বেশি বিরক্ত লাগবে না। আমি আসলে তোমাদের বিরক্ত করব না, আমি আসলে তোমাদের কিছুটা এন্টারটেইন করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা? আয়াজ বলতেছো যে আসসালামু আলাইকুম। হ্যাঁ আয়াজ, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আয়াজ, তোমাকে আসলে দেখি না, এখন কোচিং এ আসো কিনা জানি না, কিন্তু তোমাকে তোমাকে দেখা যায় না, ঠিক আছে? তোমাকে কোচিং এ দেখতে পারি না। তো তোমরা একটু জানাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমি আসলে অনেক সময়টা, মানে অনেক সময় অলরেডি আসলে চলে গেছে আমাদের। আহ আচ্ছা আচ্ছা, চাঁদনি হা হা রিয়াক্ট দিয়ে ফেলছে, সাপোর্ট ফ্রম। আচ্ছা, সমস্যা নেই স্যার। তাহমিনা সুলতানা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমি আর দেরি করছি না। বেলাল স্যার আসলে তোমাদের অনেক কিছু বলেছে। আমি তোমাদের একটু একটু পরপর তোমাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করবো। তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন করবে, এবং বাদ বাকি যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই হচ্ছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে যে স্যার এইটা নিয়ে আসলে আমাদের প্রবলেম, তাহলে আমি সেটা নিয়ে কথা বলতে পারবো। ওকে, আমরা নাটক করছি, যে যে নাটকটা হচ্ছে একটু আগে বেলা স্যার বলছিলেন, যেটা একটা হচ্ছে ট্র্যাজেডি নির্ভর একটা নাটক, যেখানে হাস্য রস বা একটু রসও আছে, ঠিক আছে? মূলত এটা হচ্ছে কি আছে বলতো, এটা হচ্ছে একটা করুণ ইতিহাসের কথা। বা আমরা নাটককে কয়েকটা ভাগে ভাগ করি, দেখবা যে তোমাদের বই খুললে প্রথম দিকে নাটকের ইতিহাস দেওয়া আছে। আচ্ছা, আহ প্রথমে হচ্ছে নাটকের কিন্তু কিছু ইয়া দেওয়া আছে, যে নাটক আসলে কাকে বলে, নাটক কোথায় বেশি আসলে একটা সময় নাটক আসলে মঞ্চে উপস্থাপিত হতো, বা তোমার হচ্ছে নাটকের প্রকারভেদ গুলো কোনগুলো, নাটকের প্রকারভেদ কয় প্রকার, এগুলো তোমরা মোটামুটি জানো, এগুলো নিয়ে কথা বলবো না। কথা বলার জায়গা হচ্ছে ট্রাজেডি শব্দটা আসছে জন্য তোমাদের বললাম যে ট্রাজেডি আসলে কি, যেটাতে করুণ কাহিনী থাকে বা যেটাতে আসলে বেদনার কথা থাকে, সেটা হচ্ছে আমার কি বলতো, সেটা হচ্ছে ট্রাজেডি নির্ভর কাহিনী। তো এই তোমাদের যে নাটক, এটা হচ্ছে এই যে সিরাজউদ্দৌলা নাটক, সেটা হচ্ছে পরিণীতির একটা নাটক। তো সেদিকে আমরা না যাই, এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে আমরা জানি যে সিরাজউদ্দৌলা। আমি একটু পরে মূল ভার্বে আসবে এবং মূল ভার্ব বলবো। আহ তো ধরো 5টা মিনিট আমাকে সময় দিবা, মূল ভার্ব বলবো, ওই মূল ভার্ব থেকে সবকিছু তোমরা কমন পেয়ে যাবো। তো প্রথমে আমরা বলি যে আসলে প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যিনি আসলে এটা লিখেছেন, কে লিখেছেন। যে সিরাজউদ্দৌলা নাটকটা লিখেছেন হচ্ছে সিকান্দার আবু জাফর। এই আবু জাফর সম্পর্কে আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখো যে ওনার প্রকৃত নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। এমনিতেই আমরা জানি যে ওনার নামই হচ্ছে সিকান্দার আবু জাফর। তো ওনার জন্মসাল বা জন্মকাল হচ্ছে কি 1900 কত বলতো, 1900 কত, 1900 হচ্ছে 18তে তিনি জন্মগ্রহণ করেন। 1900, 1900 হচ্ছে কত বলতো, 18তে। ওকে, 1918, এটা আবার দুই ভেবো না। ওকে, জন্মস্থান কোথায়, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? বলছে যে তৎকালীন খুলনা জেলার, তখন খুলনা জেলা ছিল, বর্তমান সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা তখন মহকুমা ছিল, কি ছিল বলতো, সাতক্ষীরা তখন মহকুমা ছিল, জেলা ছিল না। ওকে, আচ্ছা, তো এই বর্তমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে, ঠিক আছে, তালা উপজেলার তেতুলিয়া গ্রামে। এই তেতুলিয়া কিন্তু আবার পঞ্চগড়ের মধ্যেও আছে, তাই না? তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, এই তেতুলিয়া কিন্তু পঞ্চগড়ের মধ্যে আছে। তেতুলিয়া হচ্ছে একটা উপজেলা, এখানে আবার গ্রাম হয়েছে, ঠিক আছে? এখানে কি হয়েছে বলতো, এখানে হচ্ছে গ্রাম হয়েছে, কিন্তু তেতুলিয়া হচ্ছে উপজেলা। যখন বলবো যে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটা, তখন কিন্তু কি বলতো,
তেঁতুলিয়া। আমি তোমাদের সাধারণ জ্ঞানও পড়াচ্ছি, বাংলা পড়াতে সাধারণ জ্ঞান পড়াচ্ছি, তাই না? না, সাধারণ জ্ঞান পড়াচ্ছি না, আসলে আমি তোমাদের বলছি যে যেটা আসলে পড়তে হবে। ওকে, আচ্ছা দেখো যে এই যে তেঁতুলিয়া গ্রাম, যেটা আসলে তালা উপজেলাতে, এটা হচ্ছে সাতক্ষীরা জেলায়। আগে হচ্ছে মূলত সাতক্ষীরা কি ছিল, একটা মহকুমা ছিল। মহকুমা হচ্ছে বড় বা বৃহত্তর জেলার অধীনে, বৃহত্তর জেলার অধীনে যেগুলো কি থাকে, যেগুলো অনেকগুলো জেলার মতো থাকে, সেটা হচ্ছে মহকুমা। মহকুমা হচ্ছে বড়। তো আগে মূলত বৃহত্তর জেলা ছিল 19টা। বৃহত্তর জেলা ছিল বৃহত্তর জেলা ছিল 19টা। ওকে, বৃহত্তর বৃহত্তর জেলা ছিল 19টা, সেগুলো ভেঙে বা মহকুমাগুলো পরবর্তীতে কি হয়েছে বলতো, মহকুমাগুলো পরবর্তীতে জেলা হয়েছে। ওইদিকে আমরা না যাই, আসো যে ওনার পিতার নাম কি। ওনার পিতার নাম হচ্ছে সৈয়দ মঈনুদ্দিন হাশেমি। ওনার পিতার নাম কি বলতো, সৈয়দ মঈনুদ্দিন হাশেমি। উনি 1936 সালে তালা বিডি ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন। কলকাতা সুরেন্দ্রনাথ কলেজ, বর্তমান এই সুরেন্দ্রনাথ কলেজের হচ্ছে বর্তমান নাম হচ্ছে রিপন কলেজ। খুবই বিখ্যাত একটা কলেজ কিন্তু, রিপন কলেজ, ঠিক আছে? এটা কিন্তু খুবই সুপরিচিত একটা কলেজ। তো সেই কলেজ থেকে আসলে আইএ পাস করেন, মানে যেটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েট বলো সেই। তো শিক্ষা জীবন সমাপ্ত হবার পর 1941 সাল থেকে তিনি বিভিন্ন ধরনের মননশীল পেশায় যুক্ত ছিলেন। তারপরে কি হয়েছে, 1953 সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুখ্যত মানে প্রধানত একজন সাংবাদিক ছিলেন, এটা মনে রাখবা। কারণ এমসিকিউ প্রশ্নতে আসে যে মূলত এই লেখক পেশায় কি ছিলেন। যেমন আমরা জানি যে পেশায় সাংবাদিক মানে আমরা জানি কি, যে একজন লেখকের নাম আমাদের মনে আসে, সেটা হচ্ছে কবি শামসুর রহমান। শামসুর রহমান পেশায় সাংবাদিক ছিলেন। কিন্তু দেখবা যে অধিকাংশ লেখক, অধিকাংশ কবি সাহিত্যিকরাই কিন্তু সাংবাদিক, ঠিক আছে? যেমন আমরা যদি নজরুলের কথা বলি, তিনিও কিন্তু 3টা পত্রিকা সম্পাদনা করেছেন, লাঙল, ধূমকেতু এবং নবযুগ, আমরা জানি। তো ইনিও কিন্তু কি ছিলেন বলতো, সাংবাদিক ছিলেন। তাহলে এই সিকান্দার আবু জাফর উনি কি ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। এবং তিনি প্রথমে কোথায় কাজ করেছেন, এই যে রেডিও পাকিস্তানের স্টাফ আর্টিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওকে, বলছো স্যার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। ইয়াসিন আহমদ বলেছে এমনটা আশা করিনি। কি আশা করো নাই? আমি জানি না কি আশা করো নাই আসলে। দেখি এখন কি বোঝা যাচ্ছে না, লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না? আমি বুঝতে পারছি, মানে আমি আমার ফোনে আসলে বুঝতে পারছিলাম। ওকে, দেখো যে কি, কাজী নজরুল ইসলাম সম্পাদিত, এই যে একটু আগে যে কাজী নজরুল ইসলামের কথা বললাম, কেন বললাম আসলে দেখো, যে কাজী নজরুল ইসলাম যে পত্রিকা সম্পাদনা করেছেন নবযুগ, তিনি 3টা পত্রিকা সম্পাদনা করেছেন, তোমরা নোট করে নিতে পারো। যে লাঙল, ধূমকেতু এবং নবযুগ, সেই নবযুগ পত্রিকায় তিনিও কাজ করেছিলেন। কে কাজ করেছিলেন? এই সিকান্দার আবু জাফর, উবাইদুল্লাহ, এই কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নবযুগেও তিনি কাজ করেছিলেন আর কি। মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকা সম্পাদনা ও প্রকাশের গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। মানে মুক্তিযুদ্ধের সময় একটা পত্রিকা কলকাতা থেকে প্রকাশনা করা হয়েছে এবং সম্পাদনা করা হয়েছে, যেটার নাম ছিল সাপ্তাহিক অভিযান, এবং সেটার গুরু দায়িত্ব ছিল কার উপরে? সিকান্দার আবু জাফরের উপরে। এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল এবং কি বলতো পত্রিকায় সাংবাদিকতা করেন। এবং এই মাসিক সমকালটা বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, সেদিকে আমরা না যাই। তো আসলে যে কবিতা ও নাটকের পাশাপাশি তিনি উপন্যাস লিখেছেন, অনুবাদ গ্রন্থ সহ অসংখ্য গ্রন্থ তিনি আসলে রচনা করেছেন। আমরা যদি বলি যে তিনি আসলে বেশি নাটক রচনা করেছেন, এই নাট্য চর্চার স্বীকৃতি স্বরূপ 1966 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়। বাংলা একাডেমি পুরস্কার তাকে দেওয়া হয়। তাহলে তিনি কি পুরস্কার পান বলতো? তিনি আসলে বাংলা একাডেমি পুরস্কার পান। এবং 21শে পদক পান হচ্ছে মরণোত্তর, 1984 সালে 21শে পদক পান মরণোত্তর। ওকে, তিনি আসলে মৃত্যুবরণ কখন করেন দেখো, যে 5 আগস্ট 1975 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে তার জন্মসাল ছিল কত বলতো? আমরা এখান থেকে কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে তিনি পেশায় ছিলেন সাংবাদিক, এবং তিনি কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় কাজ করেছিলেন, এবং একই সাথে তার জন্মসালটা মনে রাখবো 1918, এবং মৃত্যুসাল হচ্ছে 1975। এই তো একটা ইনফরমেশন মনে রাখবো। এবং তিনি আসলে পুরস্কার কি পেয়েছিলেন? তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1966, এবং তিনি মরণোত্তর 21শে পদক 1984 সালে পেয়েছেন। এই কয়েকটা ইনফরমেশন যদি মনে রাখো, তাহলে আর কোনো কিছু মনে রাখতে হবে না। তাহলে আমরা নাটক থেকে বা আমরা যখন সিকান্দার আবু জাফর পড়বো, তখন আমরা শুধু এই কয়েকটা ইনফরমেশন আমরা মনে রাখবো, এই কয়েকটা তথ্য আমরা পড়বো, ঠিক আছে? তো এই পর্যন্ত কে কে বুঝছে একটু আমাকে বলো, তাহলে আমরা একটু সামনের দিকে যাবো। ওকে, আচ্ছা, ওকে, এই পর্যন্ত সাপোর্ট ফ্রম বাংলাদেশ। তুমি বাংলাদেশ থেকে তুমি হচ্ছে বাংলাদেশ থেকে সাপোর্ট করো। আচ্ছা ঠিক আছে, তোমরা এই পর্যন্ত কে কে বুঝছো আমাকে একটু জানাও, তাহলে আমি একটু নিচের দিকে আসতে পারি। ওকে, আচ্ছা।
আরো কিছু সাহিত্যকর্ম আমরা দেখবো। ওকে, আচ্ছা, 1975, হ্যাঁ 1975-এ তিনি মৃত্যুবরণ করেন। ওকে, আচ্ছা আসো আমরা আমরা একটু হচ্ছে তার সাহিত্যকর্মগুলো দেখি। যে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা নাটকটা তিনি লিখেছিলেন কততে বলতো? আহ, সিরাজউদ্দৌলা নাটক লিখেছিলেন তিনি, সিরাজউদ্দৌলা নাটক লিখেছিলেন 1965 সালে, ঠিক আছে, 1965-তে তিনি লিখেছেন। এরপরে মাকড়সা নামে একটা নাটক লিখেছেন। তারপরে সুকুন্ত উপাখ্যান লিখেছেন। আবার মহাকবি আলাওয়াল যে নাটকটা আছে 1966-তে, 1966-তে সেটাও তিনি আসলে লিখেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটা কি বলতো নাটক। যেহেতু তিনি নাট্যকার ছিলেন এবং নাট্য চর্চার স্বীকৃতি স্বরূপ অনেক নাটক লিখেছেন, এই জন্য তাকে 1966-তে কি দেওয়া হয়েছে? বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। এটা মনে রাখবা। তিনি হচ্ছে নাটকে খুব বেশি লিখছেন। তো তার লেখাগুলোকে একটু পড়ার টেকনিক আমরা জানবো, যে আসলে কিভাবে মনে রাখবো। তার তো অনেক লেখা, তাই তো? আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো তো, কিভাবে মনে রাখবো। দেখো যে সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে মাকড়সার জালের মতোই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার লাভ করে। এই জাল সুকুন্ত উপাখ্যান বা মহাকবি আলাওয়ালকে ছাড়েনি। তাহলে খুব ছোট্ট একটা জাদুকরী একটা গল্প দেওয়া আছে, যে গল্পের মাধ্যমে তুমি আসলে আবু জাফর উবাইদুল্লাহর যে নাটকগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি মানে মনে রাখতে পারবা। এখানে একটা গল্প বলেছে, আমি আবার বলছি, যে সিরাজউদ্দৌলা নবাব হওয়ার পরে মাকড়সার জালের মতোই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার লাভ করে। এই জাল সুকুন্ত উপাখ্যান বা মহাকবি আলাওয়ালকেও ছাড়েনি। এখানে যে আন্ডারলাইন করা যে শব্দগুলো দেখতে পাচ্ছ, যেমন সিরাজউদ্দৌলা, মাকড়সা, সুকুন্ত উপাখ্যান, মহাকবি আলাওয়াল, এই কয়েকটা হচ্ছে তোমার কি বলতো সিকান্দার আবু জাফরের কি বলতো নাটক। বুঝতে পেরেছো? ওকে, এই পর্যন্ত আশা করি যে বুঝতে পেরেছে। তার কিছু কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থ একটু আমরা পড়ি দেখি কোনগুলো কাব্যগ্রন্থ। মালবকৈশিক বৈরী বৃষ্টিতে প্রসন্ন শহরে আসে, তার একটাই উদ্দেশ্য, তা হলো তিমিরান্তিক এই বৃষ্টিক লগ্নের পূর্বেই বাংলা ছাড়ো আন্দোলনে যোগ। তাহলে এখানে কোনগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ আমি একটু বলি। মালবকৈশিক তার হচ্ছে একটা হচ্ছে কি বলতো, মালবকৈশিক তার একটা কাব্যগ্রন্থ, প্রসন্ন শহরে তার একটা কাব্যগ্রন্থ, তিমিরান্তিক হচ্ছে তার একটা কাব্যগ্রন্থ, বৃষ্টিক লগ্ন একটা কাব্যগ্রন্থ, এবং বাংলা ছাড়ো আন্দোলন হচ্ছে তার একটা কি বলতো একটা কাব্যগ্রন্থ। তাহলে এই কয়েকটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এখানে খুব জাদুকরী একটা লাইন দেওয়া আছে, যেখানে মূলত এই সিকান্দার আবু জাফর উবাইদুল্লাহ কি দেওয়া আছে বলতো, কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে। আর কাব্যগ্রন্থ আমরা কি জানি বলতো, যে কাব্যগ্রন্থ হচ্ছে কয়েকটা কবিতার সমাহার, যেখানে কয়েকটা কবিতা থাকে, 10টা থাকতে পারে, 12টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা থাকতে পারে, কিন্তু কাব্যগ্রন্থতে থাকে মূলত কবিতা। অনেকগুলো কবিতা মিলে কি হয়? কাব্যগ্রন্থ হয়। তাহলে এখানে তার কাব্যগ্রন্থ ছিল কয়েকটা, যে মালবকৈশিক বৈরী বৃষ্টিতে প্রসন্ন শহরে আসে, তার একটাই উদ্দেশ্য, তা হলো তিমিরান্তিকের বৃষ্টিক লগ্নের পূর্বে বাংলা ছাড়ো আন্দোলনে যোগ দিতে হবে। এখানে মালবকৈশিক, প্রসন্ন শহরে, তিমিরান্তিক, বৃষ্টিক লগ্ন এবং বাংলা ছাড়ো, এই কয়েকটা হচ্ছে তার হচ্ছে কাব্যগ্রন্থ। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এবং তোমরা যারা খাতা কলম নিয়ে বসে আছো, তোমাদের আজকের ক্লাসের পর মনে হয় না যে এটা আর পড়তে হবে। এবং তোমরা চাইলে হচ্ছে লেকচার শিট যে তোমরা পাবা, সেই লেকচার শিটটা পড়ে তোমরা কি করতে পারবো বলতো? সেকেন্ড লাইনটা বুঝি নাই স্যার, সেকেন্ড লাইনটা আবার বলেন। আচ্ছা, আবার বলতেছি, আমি আবার তো বললাম যে মালবকৈশিক বৈরী বৃষ্টিতে প্রসন্ন শহরে আসে, তার একটাই উদ্দেশ্য, তা হলো তিমিরান্তিকের বৃষ্টিক লগ্নের পূর্বেই বাংলা ছাড়ো আন্দোলনে যোগ দিতে হবে। এই লাইনগুলোর মধ্যে যেগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলো হচ্ছে আমার কি বলতো, সেগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। ওকে, আচ্ছা স্যার পরশুদিন তো ইংলিশ সেকেন্ড এক্সাম। আচ্ছা ইয়াসিন মাহমুদ, ইংলিশ সেকেন্ড এক্সাম যদি হয়ে থাকে তাহলে ইংলিশ তুমি পড়ো, যাদের লাগবে এটা তারা করুক এটা, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে তুমি কভার করে ফেলতে পারবে ইংলিশ এটা ক্লাস করার পরও, তাহলে তুমি বাংলা ক্লাসটাও করে ফেলো, ঠিক আছে? ওকে, একটু আমরা নিচের দিকে আসি। আমরা নাটকের সারসংক্ষেপ একটু দেখার চেষ্টা করবো। আমি লাইন বাই লাইন বলবো না, আমি হচ্ছে তোমাদের একটু প্রেক্ষাপট বলার চেষ্টা করবো যে আসলে এই নাটকে কি হয়েছে। ওকে, আচ্ছা, এখন এই এই ঘটনা যদি আমরা দেখি, নাটকটা যদি পুরো একটা সারবস্তু দেখার চেষ্টা করি, আমরা সার সংক্ষেপ দেখার চেষ্টা করি, তাহলে তোমাদের জন্য অনেকটা হচ্ছে ইজি হবে আর কি। তো আমরা এমন একটা নাটক পড়ছি যে যার মাধ্যমে মূলত বাংলার স্বাধীনতার সূর্য স্তম্ভিত হয়ে যায়। তিনি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তিনি স্বাধীন বাংলার সর্বশেষ নবাব ছিলেন। কি বলতো? সবাই একটু কমেন্ট করো যে স্বাধীন বাংলার সর্বশেষ নবাব কে বলতো? স্বাধীন বাংলার সর্বশেষ নবাব কে বলো? ওকে বলো, স্বাধীন বাংলার সর্বশেষ নবাব কে? সবার কমেন্ট দেখতে চাই। তোমরা একটু রেসপন্স না করলে আসলে ক্লাস জমে না, ঠিক আছে? তোমরা একটু রেসপন্স করবে। স্বাধীন বাংলার সর্বশেষ নবাব কে বলতো? এই প্রশ্নটা উত্তর তোমাদের জানা উচিত। এটা না জানলে আসলে সিরাজউদ্দৌলা কেমনে পড়বো আগে বলতো? আচ্ছা বলো।
যে স্বাধীন বাংলার সর্বশেষ নবাব কে? বলো, সবাই একটু কমেন্ট করে জানাও। আমি তো তোমাদের কমেন্ট পেয়েই উজ্জীবিত হই। আমাদের সামনে তো তোমরা বসে নাই, শুধু রেলস আছে আমার সামনে, যেগুলোকে আমি মনে করছি যে তুমি এখানে, তুমি এখানে, তুমি এখানে, তার মানে তোমাদের কমেন্ট করতে হবে। কমেন্ট করা মানে কি, যে তোমরা আমার সামনে আছো বসে, ঠিক আছে? তোমরা ক্যামেরার পিছনে কোথায় আছো, কে কিভাবে ক্লাস করছো জানি না, কেউ হয়তো ওয়াশরুমে বসে ক্লাস করছো, কেউ হয়তো শুয়ে শুয়ে ক্লাস করছো। এটা করা যাবে না। যে টেবিলে বসে খাতা কলম নিয়ে নোট করে পড়ছে সেই মূলত এই সময়টাকে, যে সময়টা তোমার এখন চলে যাবে ক্লাস করতে, তুমি শুয়ে করো না কেন, ওয়াশরুমে বসে করো না কেন, যেখানে করো না কেন, সময়টা কিন্তু তোমার যাচ্ছে। সুতরাং যে বুদ্ধিমানের মতো, বুদ্ধিমতির মতো যে টেবিলে বসে আসলে ক্লাসটা করছে, তার জন্য কিন্তু এই সময়টা খুবই ইফেক্টিভ এবং এই সময়টা তার কাজে দিবে। আর যে তুমি মনে করছো যে করার মতো করলাম, তার সময়টা নষ্ট হলো এবং তোমার তোমার জীবনে যে সময়টা চলে যায়, এই সময়টা তুমি আর কখনো পাবা না, ঠিক আছে? যে সময়টা চলে যায় সেই সময়টাকে তুমি পাবা না, ওই সময়টাকে আর পাওয়া পাওয়া যায় না। ওকে, নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। তামিম বিনতে খলিল বলেছো, রুবিনা বেগম বলেছো নবাব সিরাজউদ্দৌলা। তুমি বিয়ে করো নাই, তাহলে বেগম কিভাবে হইলা বলো তো? বুঝতে পেরেছি যে এটা তোমার আম্মুর আইডি হতে পারে। আচ্ছা, আব্দুল্লাহ প্রিন্স বলেছো নবাব সিরাজউদ্দৌলা। রাবিনা বেগম, হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা। ইয়াসিন বলেছো তাবাসসুম খান। আচ্ছা, সিরাজউদ্দৌলা। মাই, তারপরে কি বলছো, মাহিয়া ইসলাম শাম্মী বলেছে নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের উত্তর সবার হয়েছে, কিন্তু আমি সবার, সঞ্জিদা ইসলাম বলেছো নবাব সিরাজউদ্দৌলা। এইরকম কমেন্ট, ইশরাত জাহান বলেছো, এরকম কমেন্টের নাম যদি আমি বলি তোমাদের ভালো লাগে না, যে তুমি উত্তর দিতে পারছো, তাহলে তুমি কেন কমেন্ট করবে না বলো তো? হ্যাঁ, আমি তো ক্লাস নিলে, আমি ক্লাস নিলে অনেকে বলে, ভাই আমার নামটা কেন পড়লেন না, আমার কমেন্টটা কেন পড়লেন না স্যার, আমার কমেন্টটা একটু পড়া উচিত আপনার। তো অনেকে এইভাবেই কমেন্ট করে, তো তোমরা তো সে আগ্রহ দেখাচ্ছ না। আচ্ছা হোক, তোমাদের নাম আমি বলছি না। এখন আসো, যে আমরা এই পর্যন্ত বলছি, এখন আমরা প্রেক্ষাপটে আসলাম যে আসলে কি হয়েছিল। যে স্বাধীন বাংলার সর্বশেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, যিনি একটা যুদ্ধের প্রেক্ষাপটে আসলে হেরে গিয়েছিলেন। কাদের কাছে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এবং যে যার প্রেক্ষাপটটাই মূলত হচ্ছে কি আমাদের এই সিরাজউদ্দৌলা নাটক, যে তার পরাজয়ের কাহিনী, তার পরাজয়ের করুণ কাহিনী, সেই কাহিনীটা মূলত আমাদের এই নাটক। এবং তার আগে আমাদের জানতে হবে যে নবাব সিরাজউদ্দৌলার এই যে পলাশির যুদ্ধ, এটা কত সালে হয়েছে, এটা হচ্ছে কতটা হয়েছে বলতো? নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধ হয়েছে 1757 সালের 23শে জুন, ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে। ঠিক আছে, তাহলে কি বলতো, ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে মূলত 1757 সালের 23শে জুন একটা যুদ্ধ সংঘটিত হয় রবার্ট ক্লাইভ এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। যে যুদ্ধে যে যুদ্ধে বেশি কামান ছিল, বেশি সৈন্য ছিল নবাবের, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক কম ছিল, রবার্ট ক্লাইভের অনেক কামান কম ছিল, সৈন্য সংখ্যা কম ছিল। তারপরে কি হয়েছে বলতো, এই নাটকে আমরা আমরা দেখি যে ভাগীরথীর যে যুদ্ধ হয়, যে নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, সেখানে কিন্তু নবাব পরাজয় বরণ করে এবং নবাব জীবন বাঁচানোর জন্য সে কিন্তু পলায়ন করে আরেকটা জায়গায়। তো এটা কেন হয়েছিল? মূলত নবাবের যারা হচ্ছে বিশ্বস্ত সেনাপতি ছিল, তারা মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল যুদ্ধের ময়দানে, এবং এর জন্য মূলত কি হয়েছে, যে নবাব কি হয়েছে বলতো, পরাজিত বরণ করেছে, কিংবা নবাব পালাতে বাধ্য হয়েছে, এবং সে পালাতেও পারেনি জীবন নিয়ে। তাকে আবার কি করেছে বলতো, তাকে আবার ধরে নিয়ে এসে তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছে, এবং মোহাম্মদী বেগ তাকে কি করেছে বলতো, তাকে কিন্তু টাকার বিনিময়ে কিন্তু তাকে হত্যা করেছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে। তখন অবশ্য 10,000 টাকা অনেক বেশি ছিল, তাই না? তখন অনেক বেশি ছিল। এই মোহাম্মদী বেগকে আবার নবাব সিরাজউদ্দৌলার বাবা মানুষ করেছিল, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু প্রেক্ষাপটে আসি, আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদের বললাম। তো এই যে নবাব সিরাজউদ্দৌলা আমরা পড়ছি, এই সিরাজউদ্দৌলা তিনি নবাব কার বলতো, নবাব আলীবর্দী খাঁর কে ছিলেন বলতো? আলীবর্দী খাঁ হচ্ছে দৌহিত্র ছিলেন। দৌহিত্র মানে আমরা কি জানি? দৌহিত্র মানে আমরা কি জানি বলতো? দৌহিত্র মানে আমরা জানি হচ্ছে নাতি, মেয়ের ছেলে। ওকে, দৌহিত্র মানে হচ্ছে আমরা জানি নাতি, মানে হচ্ছে মেয়ের ছেলে। তো এই আলীবর্দী খাঁ তিনি পারস্য বা ইরান থেকে আসে, এবং এসে তিনি আসলে প্রথমে দিল্লির দিকে কাজ নেন, তারপরে বাংলার এদিকে আসেন, এবং 1740-এ তিনি বাংলা, বিহার এবং উড়িষ্যা, এই যে ভূখণ্ডটা, এই অঞ্চলের তিনি কি লাভ করেন বলতো?
তিনি হচ্ছে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। কত বলতো? 1740 সালে তিনি আসলে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। কি কি বলতো? এই বাংলা, বিহার এবং উড়িষ্যা। কি বলতো? বাংলা, বিহার এবং উড়িষ্যা। উড়িষ্যা। ওকে। আচ্ছা, যদি দেখতে না পারো বা বুঝতে না পারো একটু অবশ্যই বলবা। আচ্ছা দেখো, যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী লাভ করেন হচ্ছে 1940 সালে, এবং তিনি, তার 3টা মেয়ে ছিল, যে তার কোনো ছেলে সন্তান ছিল না। এবং ছেলে সন্তান না থাকলে তাহলে কে হচ্ছে উত্তরাধিকার হবে পরবর্তীতে? তো তিনি আসলে, তার 3টা মেয়ে ছিল, 3টা মেয়ের নাম কি ছিল তোমরা লিখে নিতে পারো। বড় মেয়ের নাম ছিল ঘসেটি বেগম। এই ঘসেটি বেগম যদি হচ্ছে কি বলতো, যদি হচ্ছে খারাপ নাম, তাই তো? আচ্ছা, ঘসেটি বেগম, কিন্তু এনার একটা ভালো নাম ছিল, সেটা হচ্ছে মেহেরুন্নেসা। কি নাম বলতো? ঘসেটি বেগমের ভালো নাম ছিল মেহেরুন্নেসা। এরপরে ওনার দ্বিতীয় মেয়ের নাম ছিল শাহ বেগম। দ্বিতীয় মেয়ের নাম কি ছিল বলতো? শাহ বেগম। এবং যিনি সর্বশেষ বা ছোট মেয়ে ছিল, যাকে আমরা কনিষ্ঠ বলছি, কনিষ্ঠ মানে ছোট, তাহলে কনিষ্ঠ মেয়ের নাম কি ছিল বলতো? কনিষ্ঠ মেয়ের নাম ছিল আমিনা বেগম। ওকে। আচ্ছা, আমিনা বেগম। ওকে, আমিনা বেগম। এই 3টা মেয়ে ছিল, কিন্তু ঘসরি বেগমের কোনো সন্তান ছিল না। এই 3টা মেয়েকে তিনি তারই আপন ভাই হাজি, কি বলতো, হাজি আহমদের 3টা পুত্রের সাথে তিনি কি করেছিলেন? বিয়ে দিয়েছিলেন। ঘসরি বেগমকে বিয়ে দিয়েছিলেন, ওই নিজের ভাইয়ের 3টা ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, 3টা মেয়েকে। তো এই আমিনা বেগমের আবার পুত্র সন্তান ছিল বলতো, 2টা পুত্র সন্তান ছিল, আমরা জানি। তো আমরা একটু পরে আসলে সেগুলো পড়বো। আমরা জাস্ট এখানে একটু প্রেক্ষাপটটা জানার চেষ্টা করছি। তো আসো যে আমরা মূল ঘটনায় যাই। যে এই যখন আলীবর্দী খাঁ আসলে, তার যে 3টা মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না, এখন কে আসলে তার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে? কে তার শাসন ক্ষমতায়, আচ্ছা, কে তার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে? তিনি যুদ্ধের বিচক্ষণতা এবং পারদর্শিতার প্রেক্ষিতে তিনি নবাব সিরাজউদ্দৌলাকে, তখন তো নবাব ছিলেন না, সিরাজউদ্দৌলাকে 1752 সালে তিনি আসলে খিলাফত না, তিনি আসলে নবাব ঘোষণা করেন, যে আমার মৃত্যুর পরে নবাব সিরাজউদ্দৌলা হবে এই বাংলা, বিহার, উড়িষ্যার হচ্ছে নবাব। ঠিক আছে। তিনি তিনি বুঝতে পারলেন যে আমার তো 3টা মেয়ে, আমার তো নাতি, এখন নাতির মধ্যে কে ভালো? তখন তিনি বুঝতে পারলেন যে অনেক যোদ্ধা, অনেক বীর ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা। তো তিনি তাকে 1752-তে কি করলেন বলতো? নবাব ঘোষণা করলেন। এবং 1756 সালের 10 এপ্রিল, কি বলতো? 1756 সালের 10 এপ্রিল তিনি মারা যান। কে মারা যান? আলীবর্দী খাঁ মারা যান। এবং মারা যাওয়ার পরে এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাবী লাভ করেন হচ্ছে কে বলতো? সিরাজউদ্দৌলা। এবং এই সিরাজউদ্দৌলার শাসনটা শুরু হলো। এবং শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেই, শাসন ক্ষমতায় বসার পরই তার ইংরেজদের সাথে বনিবনা হচ্ছিল না, মানে ইংরেজদের সাথে তার একটা দূরত্ব সৃষ্টি হয়। এবং এটা হচ্ছে তখন ইংরেজ কোম্পানি ছিল, শাসন ছিল। এর কয়েকটা কারণ এখানে আছে অবশ্য, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে। আমি তারপর একটু বলছি, তোমরা হচ্ছে একটু নোট করে নিতে পারো, তোমরা যারা নোট করে নিবা। ওকে। আচ্ছা, তো কি হয় বলতো? যে প্রথমত, যে তারা নবাবকে কোনো উপঢৌকন পাঠায় নাই, এবং দ্বিতীয়ত তারা হচ্ছে কি, নবাবের পারমিশন ছাড়া ফোর্ট উইলিয়াম দুর্গ কি করে বলতো? নির্মাণ করে। এখানে দেওয়া আছে যে ফোর্ট উইলিয়াম দুর্গ। তোমরা দেখবা যে যখন নাটকের দৃশ্যগুলো পড়বা, অঙ্কগুলো পড়বা, সেখানে দেখবা যে আলাদা আলাদা করে এই জায়গাগুলোর কথা বলা আছে। আচ্ছা, তোমরা যারা আসলে রেসপন্স করবা, তারা কিন্তু পিডিএফটা, ক্লাসের লেকচার শিটটা কিন্তু কমেন্ট বক্সের মধ্যেই পেয়ে যাবে। স্যার, লেখাগুলো একটু কষ্ট করে জুম করলে ভালো হয়। আমি একদম পুরো জুম করছি, মানে পুরো জুম করছি, পুরো স্ক্রিন জুড়ে আছে। আর একটু জুম করলে লেখাগুলো একদম মানে স্ক্রিনের বাইরে চলে যাবে, তাহলে কেমনে দেখবা? বুঝছো? একটু কষ্ট করে দেখো। ফার্স্ট টাইম নিল নামটা সানজিদা। কি ফার্স্ট টাইম নিলাম নামটা? ওকে। আচ্ছা, মেহেরুন নাহার বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো যে আমরা ফোর্ট উইলিয়াম দুর্গের কথা বললাম। এই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল ইংরেজরা। এই নির্মাণ করতে কোনো ধরনের অনুমতি নেওয়া হয় নাই। কাকে বলতো? কার কাছ থেকে? নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে। তো নবাব এটা নিয়ে রেগেছিলেন। এরপরে কি করছে? এরপরে যে মুর্শিদ কুলি খান একজন ছিলেন, সুবেদার ছিলেন।
তো তার শর্ত যে ছিল বাণিজ্য করতে, যে তোমাদের আমাদের কিছু কি দিতে হবে, শুল্ক দিতে হবে, কর দিতে হবে, তো সেটা আসলে ঠিকঠাক দিচ্ছিল না ইংরেজ কোম্পানি। তো এটা তো আসলে নবাব কি হচ্ছিল, রাগান্বিত হচ্ছিল। এবং আরো একটা কারণ ছিল নবাবের রেগে যাওয়ার, সেটা হচ্ছে কি, যে এখানে একজনের পুত্র আছে, ঠিক আছে, যে কার পুত্র এখানে তোমরা দেখতেই পাচ্ছ। যে তৃতীয় ঘটনাটা একটু দেখো। এই যে তোমরা একটু দেখো যে মুর্শিদ কুলি খান ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের প্রেরিত। আচ্ছা, এখানে দেখো যে এই যে তহবিল তছনছকারী কৃষ্ণ দাস, রাজবল্লভের পুত্র। কে বলতো? রাজবল্লভের পুত্র। রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস। তো এই কৃষ্ণ দাসকে কি করছে বলতো? আশ্রয় দিচ্ছে কারা? ইংরেজরা হচ্ছে তাকে আশ্রয় দিচ্ছে। তো সেটা নিয়েও মূলত এই কৃষ্ণ দাস আসলে কি করেছিল জানো? এই কৃষ্ণ দাস হচ্ছে তহবিলের বা সরকারি তহবিলের কি করেছিল, মানে তার অর্থগুলো আত্মসাৎ করছে বা এলোমেলো করছে, এগুলোর হিসাব ঠিকভাবে দেয় নাই। তো এই তিনটা কারণে নবাব আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি অনেক বেশি ক্ষিপ্ত হয়। এবং তিনি কি করেন, তিনি হচ্ছে প্রথম তিনি কাশিমবাজার কুঠি, নবাবের যে ইংরেজদের যে কাশিমবাজার কুঠি ছিল সেখানে গিয়ে আক্রমণ করেন এবং কলকাতাটা অধিকার করেন। কলকাতা থেকে রজার ডেক তখন ছিল, কে ছিল বলতো? রজার ডেক। রজার ডেক ছিল রজার ডেক ছিল রজার ডেক ছিল তৎকালীন কি বলতো? গভর্নর, কলকাতার গভর্নর। এই রজার ডেককে পরাজিত করেন, রজার ডেক পালিয়ে যায়। রজার ডেক পালিয়ে যায়, এর কিছু পরেই মূলত কি শুরু হয় বলতো? এরপরেই ইংরেজদের পক্ষ থেকে রবার্ট ক্লাইভকে মূলত এই অঞ্চলের গভর্নর হিসেবে মনোনীত করে তাকে মাদ্রাজ থেকে পাঠানো হয়। এই রবার্ট ক্লাইভ একই সাথে ধূর্ত ছিলেন, চালাক ছিলেন, এবং তিনি অনেক কুটো কৌশলের আশ্রয় নিয়ে নবাবের, যখন তিনি বুঝতে পারলেন যে নবাবের শক্তি দিয়ে আসলে পরাজিত করা যাবে না, মূলত তার দুর্বলতা খুঁজতে হবে, তখন তিনি আসলে খোঁজাখুঁজির চেষ্টা করলেন, দেখলেন যে তার যে রাজদরবার সেটাই মূলত তার দুর্বলতার জায়গা, এবং তার যে আপন আপন মানুষ তারাই মূলত তার দুর্বলতার জায়গা। এবং তিনি সেখানে তিনি হচ্ছে সেই আশ্রয়টা নিলেন এবং তাদেরকে ইয়া করার মাধ্যমে, প্রলোভন দেখার মাধ্যমে তাদেরকে তাদের দলে ভিড়িয়ে নিলেন। এবং তিনি কি করলেন বলতো? নবাবকে চূড়ান্ত পর্যায়ে পলাশী প্রান্তরে গিয়ে তিনি কি করলেন বলতো? তিনি নবাবকে পরাজিত করলেন। এবং বলা হচ্ছে যে নবাব মূলত জীবন রক্ষার জন্য পালায় নাই, তিনি শক্তি সঞ্চয়ের জন্য যে আবার আসবে ঘুরে, কিন্তু সেটার জন্য তিনি পালিয়েছিলেন। তো পালানোর সময় আসলে পাটনা নামক একটা জায়গা থেকে তিনি বন্দী হন। তাকে মির্জাফরের পুত্র মূলত মিরন নির্দেশ করা। মির্জাফরের 3টা পুত্র ছিল, আমরা একটু পরে পড়বো, ঠিক আছে, যে মির্জাফরের কয়টা পুত্র ছিল। মিরন, এই মিরন আবার কাকে পছন্দ করতো বলতো? এই নবাব সিরাজউদ্দৌলার ওয়াইফকে। খুবই ডিস্টার্ব করতো, কিন্তু খুবই ডিস্টার্ব করতো মিরন, খুবই কিন্তু বদমাইশ ছিল। সে কাকে পছন্দ করতো বলতো? সে কাকে আসলে পছন্দ করতো? সে সে নবাব সিরাজউদ্দৌলার যে ওয়াইফ ছিল তাকে কিন্তু পছন্দ করতো, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা মিরনের কথা একটু পরে পড়বো। তোমাদের আসলে রেসপন্স কম পাচ্ছি, হ্যাঁ, তোমাদের রেসপন্স একটু কম পাচ্ছি, তোমরা এখনই বাড়ছো, এখনই কমছো, জানি না। আচ্ছা, আচ্ছা, ওকে, ইয়াসিন বলছো আমাদের বড় স্যার কই গেল? রুবিনা বেগম, হ্যাঁ আছে, বড় স্যার পাশেই আছে। পাশে আছে, মাঝে মাঝে তোমাদের সাথে চা, মানে তোমাদের চা খাওয়াতে দেখাতে আসবে। ওকে, আচ্ছা দেখো, যে এরপরে কি হয়, 1757 খ্রিস্টাব্দের 2রা জুলাই কৃতজ্ঞ কেন কেন বলা হচ্ছে বলতো? এটা কিন্তু এক কথায় প্রকাশ, তোমরা পড়ে আসছো না যে কৃতজ্ঞ কি? যে উপকারীর অপকার করে, যে ঠিক আছে, কৃতজ্ঞ। এই মোহাম্মদ হচ্ছে মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ 10,000 টাকার বিনিময়ে কি করে বলতো? এই নওয়াব সিরাজউদ্দৌলাকে জেলেই হত্যা করে, বন্দী অবস্থায় তাকে হত্যা করে। মূলত এই ছিল হচ্ছে তোমার সারমর্ম। আমরা চরিত্রগুলো একটু পড়বো, আমরা যদি চরিত্রগুলো পড়ি তাহলে তোমাদের কাছে অনেক ইজি লাগবে। তোমরা একটু পরে আমি কয়েকটা এমসিকিউ সলভ করবো, এমসিকিউ এর উত্তর কারা কারা দিতে পারবে তোমরা একটু প্রস্তুত থাকো। এবং তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে একটু পরে কিন্তু এমসিকিউ গুলো কিন্তু চলে আসবে। ওকে, আচ্ছা, একটু পরে এমসিকিউ গুলো চলে আসবে, তখন কিন্তু যারা এমসিকিউ পারবা তাদেরকে কিন্তু আমি থ্যাংক ইউ দিব, চকলেট দিব। ওকে, কিন্তু যারা পারবা না তাদেরকে কিন্তু আমি কিছুই দিব না, ঠিক আছে, তাদেরকে আমি কিছুই দিব না। ওকে, আচ্ছা, এখানে কিছু সংলাপ দেওয়া আছে, আমরা যেহেতু নাটক লাইন বাই লাইন পড়ছি না, আমরা কিছু সংলাপ পড়ার চেষ্টা করি। বলছে আমার নালিশ, দেখো একটু, আমরা একটু সংলাপগুলো পড়ার চেষ্টা করি। দেখো, এরপরে আমরা চরিত্র পড়বো। ওকে, আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। এই কথা কার? এই কথা হচ্ছে সিরাজের। তিনি বলেছেন, কারণ তিনি অনেক বেশি ঔদার্যপূর্ণ ছিলেন। তিনি আসলে বুঝতে পেরেছিলেন যে আমার সাথে ষড়যন্ত্র কারা করছে, কিন্তু
তিনি আসলে ক্ষমা করে দিয়েছিলেন সবাইকে, ভেবেছিলেন যে সবাই ঠিক হবে এবং পবিত্র কোরআন শরীফের উপরে হাত দিয়েও কি করেছিলেন বলতো, অনেককে শপথ করিয়েছিলেন, কিন্তু তারপরেও আসলে তারা আসলে পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করছে। ওকে, তো বলছে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে, এটা হচ্ছে সিরাজের উক্তি। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন, এই কথাটা হচ্ছে সিরাজের। কোম্পানির সুদ ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে গেছে, এটা হচ্ছে সিরাজের কথা। ঘুষখোর ডাক্তার কে ছিলেন বলতো? ডাক্তারের নাম যে বলতে পারবা তার জন্য চকলেট, কালকেই সে চকলেট নিবা আমার কাছ থেকে। বলো ডাক্তারের নাম কি? যে বলতে পারবা যে কোম্পানির ঘুষখোর ডাক্তার কে, যে নামটা বলতে পারবা কালকে আমার কাছ থেকে চকলেট নিবে দেখা করে। ওকে, বলো। ওকে, তোমরা বড় স্যারকে দেখতে পারবে, কোনো সমস্যা নাই। স্যার দেখা যায় না, আমাকে দেখা যায় না, দেখো আমাকে, দেখো, দেখা যায়, ঠিক আছে। রুবিনা বলছে হ্যাঁ স্যার, চকলেট চকলেট তো রেডি রাখবো। বলো, কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবা না, যদি পারো তাহলে বলো যে কোম্পানির ঘুষখোর ডাক্তার কে। বলো কোম্পানির ঘুষখোর ডাক্তার কে। এখানে কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছে, এটা হচ্ছে সিরাজের উক্তি। কিন্তু এখানে ঘুষখোর ডাক্তার কে, কাকে বলা হচ্ছে বলো তো? জি স্যার, বড় স্যার। আচ্ছা বলো বলো, একটু বলবা না, উত্তর বলবা না? তোমাদের প্রশ্ন করলে তোমরা হারাই যাও, তোমরা এত ফাঁকিবাজ কেন বলো তো? তোমরা তো অনেক ভালো। বলো, বলো যে কোম্পানির ঘুষখোর ডাক্তার কে বলো তো? তোমরা কি বলবে না? আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট দেখছি না, তোমরা পারো না। মিস্টার রহিম শিকদার, ইয়াসিন মাহমুদ না, ডাক্তারের নাম ছিল ডক্টর ইয়াসিন মাহমুদ, ঠিক আছে। আচ্ছা রহিম, প্লিজ। সানজিদা বলেছে আমাদের বড় স্যারকে একটু, আমাকে কি বড় দেখা যায় না? আমি কি এত ছোট? হায় হায়, আমি কি এতই ছোট? ছোট ছাড় আমি। আচ্ছা বড় স্যার আসতেছে, বড় স্যার আসতেছে, কিন্তু প্রশ্নের উত্তরটা দাও, প্রশ্নের উত্তরটা দাও, দিতে পারবা? আচ্ছা তোমরা পারবা না বুঝছি, তোমরা চকলেট, স্যারের চকলেট তোমরা খাইবা না, তোমরা খেতে পারবা না বুঝছি। তোমরা স্যারের চকলেট তোমরা নিতে পারবা না, তোমরা কেউ প্রশ্নের উত্তর বলতে পারো নাই। সেটা হচ্ছে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে হল ওয়েল, ঠিক আছে। হল, হল ওয়েল, ওকে। আচ্ছা, কোম্পানির ঘুষখোর ডক্টরের নাম কি ছিল? হল ওয়েল। আসো, তোমরা ভেবেছো তোমাদের অপকীর্তির কোনো খবর আমি রাখি না? এটা হচ্ছে কার উক্তি? সিরাজ। ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, উক্তিকার সিরাজের। বসে বোঝা যত দুর্বহই হোক, একাই তো বইবার চেষ্টা করব, এটাও কার উক্তি বলতো? সিরাজের। দেয়াল, কোথায় দেয়াল যাওয়া না, এটা হচ্ছে লুৎফুন্নেসা, ঠিক আছে, লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসা কে বলতো? লুৎফুন্নেসা হচ্ছে নবাবের স্ত্রী, নবাবের স্ত্রী। তিনি আদর করে লুৎফুন্নেসাকে কি বলে ডাকে বলতো? লুৎফা বলে ডাকে। ওকে, আচ্ছা, আরো ডাকে যে দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা, এই কথাটা কে বলছে? এরা হচ্ছে নবাবের স্ত্রী লুৎফুন্নেসা নবাবকে বলছে। তো নবাব আসলে দেয়াল দেয়াল বলে বলছিল যখন কামরায় ছিল, যখন রুমে ছিল, তখন মূলত নবাব এই ধরনের আহ বাক্য বলছে, এজন্য লুৎফুন্নেসা বলছে যে দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা। তো এটা হচ্ছে লুৎফুন্নেসা বলছে, ওকে। এটা লুৎফুন্নেসার উক্তি এবং এটা খুব বেশি পরীক্ষায় আসে। তো দেয়াল, দেয়াল জাহাপনা, এবং এটা খ নম্বরেও আসে। ছ নম্বরে আসে যে দেয়াল, কোথায় দেয়াল জাহাপনা, এই কথাটি বুঝিয়ে লেখো, এই কথাটি বুঝিয়ে লেখো, একটু পরে আমরা আসলে দেখবো। ওকে, এখন প্রশ্নের উত্তর। তাহমিনা সুলতানা, স্যার আপনি চকলেট দিবেন না জানি, এটা কোনো কথা? এটা কথা? তোমাকে চকলেট খাওয়াইতে আমার কয় টাকা খরচ হবে বলতো? তোমরা সালামি চাইছিলে, আমি সালামি দেই নাই বলতো? দিছি তো। আমি চকলেটও তোমাদের খাওয়াইতাম, চকলেট খাওয়াইতে তো খুব বেশি টাকা লাগবে না, একটা করে চকলেটের দাম 1 টাকা, 2 টাকা, 2 টাকা একটা চকলেট, 10 টাকা একটা চকলেট, 20 টাকা একটা চকলেট। যদি তুমি নবাব সোয়াইফ, আচ্ছা বুঝছে স্যার, ডাউনলোড হয় না, এক্সেস চাই, হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই, আমরা হচ্ছে ফাইলই করে দিব। তোমরা হচ্ছে একটু আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে, স্যারের সাথে একটু রেসপন্স করবা। ওকে, দেখো আমরা একটু নিচের দিকে আসি, তোমরা একটু রেসপন্স করবা স্যারের সাথে, তাহলে হয়ে যাবে। দেখো, দেখো কি বলছিলাম কি, দেখো যে একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মূলটা হাতে নিয়ে ঘুরছিলাম। এটা কার কথা? এটা হচ্ছে রাইসুল জোহালা। রাইসুল জোহালার একটা সংক্ষেপ নাম ছিল বলতো কি? কে বলতে পারবা রাইসুল জোহালার সংক্ষেপ নাম কি ছিল বলতো? আমরা পাই নাই, রুবিনা বেগম। আচ্ছা, তোমাদের সাথে তো আমার কোনো ক্লাসই থাকে না, এই জন্য তোমরা পাও নাই। অনলাইনে তোমাদের দিব, কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের উত্তর যদি করো তাহলে তোমাদের আমি
তোমাদের আমি সালামি দিয়ে দিব, ঠিক আছে? একদম বিকাশে দিয়ে দিব, বিকাশ বা নগদে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা একটু বলো এখন যে প্রশ্নটা, ইয়াসিন মুসা সালামি পায় নাই স্যার, সালামি তো দিব বলছিলাম, এখন তোমার প্রশ্নের উত্তর করো তাহলে দিব। বলো যে একটু নুন জোগাড় হলে কাঁচা খাবো বলে মোড়েটা হাতে নিয়ে ঘুরছিলাম, এটা রাইসুল জোয়ালা। রাইসুল জোয়ালা নাটকে একটা সংক্ষেপ নাম ছিল কি বলো তো? কে বলতে পারবা বলো তো, কে বলতে পারবা? বলো, বলতে পারবা? রাইসুল জোহালা, রাইসুল জোহালার সংক্ষেপে একটা নাম ছিল কি বলতো নাটকে? নাটকে একটা প্রতীকী নাম ছিল, প্রতীকী নাম কি ছিল? তোমরা আসলে অ্যান্সার করতেছো না, আমার মনে হয় তোমরা পারো না, ঠিক আছে? তোমরা তো পারতেছো না। নারায়ণ সিং, ঠিক আছে? নারায়ণ সিং। নবাবের কি ছিল? গুপ্তচর, গুপ্তচর, গুপ্তচর ছিল, ওকে। আচ্ছা, তাই আমার গর্দানের বদলে ক্লাইভ সাহেবের ভাগ্যে জুটেছে মূলোর মাথাটা। এই কথাটা কার? এটা হচ্ছে রাইসুল জওয়ালার। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই প্রশ্নটা হচ্ছে কে বলেছে? মীর জাফর। মীর জাফর কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছিল তার ভুলটা কোথায় হয়েছে। সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? এই প্রশ্ন রাখছে কে বলতো? এটা হচ্ছে মীর জাফর। আচ্ছা, আমার এগুলো উক্তি কিন্তু পরীক্ষার মধ্যে আসে এবং এগুলো আমরা ভুল করি, ঠিক আছে? আমরা অনেক বেশি মিশিয়ে ফেলি, ওকে। স্যার, তৌফিক হাসান স্যার, তৃতীয় লাইনটা বুঝি নাই। তৃতীয় লাইন কোনটা? তৃতীয় লাইন সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো? মীর জাফর। আচ্ছা, আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না, এটা কার উক্তি? মীর জাফরের। আচ্ছা, মীর জাফরের। দেখো এবার আমি আঘাত হানবই, এটা কার কথা? এটা হচ্ছে মীর জাফরের কথা। চিঠিপত্র যত কম দেয়া যায় ততই ভালো, কে জানে কোথায় সিরাজের গুপ্তচর ওত পেতে বসে আছে? এ কথাটা কে বলছে? মীর জাফর। তো চিঠিপত্রের বিনিময়ে যত কম করা যায়, কে জানে যে সিরাজের গুপ্তচর আসলে ওত পেতে আছে দেখার জন্য। তবে দেখো, আমি গভর্নর ড্রেকের ধ্বংস দেখতে চাই। এই ড্রেক হচ্ছে কে বলতো? রজার ড্রেক। এই রজার ড্রেক হচ্ছে প্রথমে যখন কাশিম বাজার কুঠি হচ্ছে আক্রমণ করে নবাব, তখনই রজার ড্রেক পালিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে যখন ইংরেজ কোম্পানি শাসন চলে তখন তিনি একবার এসেছিলেন, ঠিক আছে? তিনি একবার এসেছিলেন 1764 সালের দিকে, ওকে। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবং লজ্জার কথা, এই যে কথাটা, দেখো এটা কিন্তু খুব বেশি পরীক্ষায় আসে, খুব বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? দেখো কি বলেছি যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এবার লজ্জার কথা। এটা 3 স্টার না। 3 স্টার কেন বলছি? কারণ এই প্রশ্নটা খুব বেশি আসে। তো এটা কার কথা? এটা হচ্ছে উমিচাঁদের কথা। উমিচাঁদ কিন্তু একটা প্রলোভনকারী বা একটা হচ্ছে লোভী চরিত্র নাটকের মধ্যে। স্যার, তখনও মূলা পাওয়া যেত, তখন মূলার চাষ বেশি হইতো। তৌফিক, মূলার চাষ তখন বেশি হইতো, তখন মানুষ আরো মূলা বেশি খাইতো, ভাত পাইতোই না, ওকে। আচ্ছা স্যার, লাইভ প্রায় 1 ঘন্টা হতে চলছে, 4 ঘন্টা ক্লাস করো নাই নাটকের, 1 ঘন্টাতেই একদম বেহুশ হয়ে গেলা। আচ্ছা, ব্রিটিশ সিংহ ভাই লেজ গুটিয়ে নিল, এবার লজ্জার কথা 20 মিনিটের মধ্যে শেষ করে দিব, ওকে। দেখো এমন শুভ দিনটা থমথমে করে দিয়ে গেল, এটা কার কথা? উমিচাঁদের কথা, ঠিক আছে? উমিচাঁদের সাথে উমিচাঁদ এতটাই লোভী ছিলেন যে তিনি নবাবের বিপক্ষে কাজ করবেন। এর জন্য তিনি হচ্ছে কার সাথে বলতো? তিনি আহ রবার্ট ক্লাইভের সাথে মূলত 20 লক্ষ টাকার একটা স্টামে সাইন করেছিলেন, স্টামে সাইন করেছিলেন। এবং এই স্টাম্পটা ছিল 2টা পেপারের, একটা হচ্ছে সাদা পেপারে আর একটা হচ্ছে লাল পেপারে। এবং লালটা হচ্ছে কার কাছে ছিল? উমিচাঁদের কাছে ছিল, যেটা নকল। এবং সাদাটা ছিল হচ্ছে কার কাছে? রবার্ট ক্লাইভের কাছে। রবার্ট ক্লাইভ চালাক ছিল এবং সাদাটাতে 20 লক্ষ টাকার কথা উল্লেখ ছিল না, কিন্তু কি বলতো, লালটাতে উল্লেখ ছিল, কিন্তু লালটা আহ, তোমার হচ্ছে জাল বলে প্রমাণিত হয়েছে। এবং এবং শেষ পর্যন্ত টাকার লোভ, মানে শোকে, টাকার শোক সহ্য করতে না পেরে উমিচাঁদ পাগল হয়ে মৃত্যুবরণ করেছিল, বুঝতে পেরেছো? আমরা অভিচাঁদের ঘটনাটাও বললাম, আমরা চরিত্র ব্যাখ্যা তো আছেই এখানে, আমি এখানে পড়াতে গিয়েও তোমাদের চরিত্রের একটু ব্যাখ্যা দিচ্ছি, ওকে। আমি দৌলতের পূজারী উমিচাঁদ, এই দৌলতের কথা কেন বলা হচ্ছে? দৌলত মানে হচ্ছে ধন সম্পদ, কি বলতো? ধন সম্পদ। দৌলত মানে কি? ধন সম্পদ, কারণ তিনি অনেক বেশি সম্পদের লোভী ছিলেন, ওই যে এই জন্য তো তিনি 20 লক্ষ টাকার চুক্তি করেছিলেন। আচ্ছা, আমি রাজা মানিক চাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি, আপনি দুর্গে আহ সাদা নিশান উড়িয়ে দিন, এটা কার কথা? এটা হচ্ছে উমিচাঁদের কথা। তোমার ধ্বংস হবে সিরাজ, কথাটি কে বলেছে? ঘসিটি বেগম বলেছে। তোমার ধ্বংস হবে সিরাজ, এই কথাটা কার? এটা হচ্ছে ঘসিটি বেগমের, ওকে। আচ্ছা, একটু দেখো যে আমরা আর কয়েকটা বলি যে শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সে নবাব পেলে প্রকারান্তে আপনারাই তো দেশের মালিক হয়ে যাবেন, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে হচ্ছে এই কথাটা বলছে হচ্ছে ঘসিটি বেগম। তো আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি, এটা কে বলছে? ক্লাইভ বলছে। দেখো, সিরাজউদ্দৌলা এখন কয়েদি, ওয়ার ক্রিমিনাল, এটা ক্লাইভ বলছে। তো
ক্লাইভের উক্তিগুলো দেখলাম, আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে। এটা হচ্ছে ক্লাইভের নবাবের কোনো ক্ষমতা নেই, এটা হচ্ছে ক্লাইভ বলছে উমিচার যুগের সেরা বিশ্বাসঘাতক। এটা হচ্ছে 3টা স্টার দিয়ে নাও যে উমিচার এই যুগের সেরা বিশ্বাসঘাতক। এটা কে বলছে? ক্লাইভ বলছে, এবং ক্লাইভে কিন্তু উমিচাঁদকে প্রলোভন দেখিয়েছিল। ওকে, দেখো, আজ নবাবকে ডুবাচ্ছেন, কাল আমাদের পথে বসাবেন, তা না বসাবেন না, তা কি বিশ্বাস করা যায়? এটা কে বলছে? এটা হচ্ছে ক্লাইভ বলছে। অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থ বদলে গেছে আপনার কাছে। এটা কে বলছে? মার্টিন বলছে। যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, এটা কে বলছে? এটা হচ্ছে ক্লেটন বলছে। ক্লেটন বলছে, ঠিক আছে, এটা কিন্তু প্রথমের দিকে আছে। এটা 3 স্টার দিয়ে নাও, এই উক্তিটা 3 স্টার দিয়ে নাও যে যুদ্ধ করো, প্রাণপণে যুদ্ধ করো, এটা কে বলছে? ক্লেটন বলছে। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা উক্তি আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে আমার শেষ যুদ্ধ পলাশিতেই। এই যে মোহনলালের উক্তি। মোহনলাল কে ছিলেন বলতো? মোহনলাল ছিলেন হচ্ছে কে বলতো? সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি বা বিশ্বস্ত একজন, তো আমরা বলতে পারি যে বিশ্বস্ত কাছের লোক। ওকে, আমার শেষ যুদ্ধ পলাশিতে মোহনলাল, পলাশির প্রান্তরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কে ছিল বলতো? মোহনলাল ছিল নবাব সিরাজউদ্দৌলার পক্ষের বা তারই পক্ষের একজন ন্যায়বান বা নিষ্ঠাবান সৈনিক বা সেনাপতি। বুঝতে পেরেছো? আচ্ছা, বলছে এদেশে থেকে এদেশকে ভালোবেসেছে, এটা কার উক্তি? এটা হচ্ছে নারায়ণ সিং এর উক্তি। ওকে, যে উক্তিগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলছি। ওকে, আচ্ছা, হ্যাঁ, বলছো স্যার স্টার দিয়ে লিখবো? স্টার দাও আর কিছু দাও, কিছু দাও। স্টার শুনলে কি? হ্যাঁ হ্যাঁ, টাকার শোকে মারা গিয়েছিল উমিচাঁদ। উমিচাঁদ মারা গিয়েছিল। ওকে, আচ্ছা, এরপরে দেখো, তুমি স্টার দিতে পারো, তুমি হচ্ছে যে কোনো কিছু দিতে পারো। আচ্ছা, দেয়াল দেয়াল এটা তো বলেছি। আচ্ছা, পলাশির প্রান্তরের কথা বলছি আমি, কয়েকটা ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা বলছি। ওকে, দেখো, যে এই যে 1757 সালে 23শে জুন যে যুদ্ধটা হয়, ইংরেজ পক্ষে সৈন্য ছিল মাত্র 3000, কিন্তু নবাবের পক্ষে সৈন্য ছিল কত বলতো? 50,000, এবং কামান ছিল 53টা, আর ইংরেজদের পক্ষে কামান ছিল 8টা। দেখো, ইংরেজ, আমি যদি একটু বলি তোমরা একটু নোট করে নিতে পারো, ইংরেজদের পক্ষে সৈন্য ছিল 3000, 3000, আর কামান ছিল মাত্র কয়টা বলতো? 8টা। এখন আসো নবাব, লিখে নাও, নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000 এবং কামান ছিল 53টি। কামান, অস্ত্র, কামান ছিল কয়টি বলতো? 53টি। লিখে নাও, পরীক্ষার মধ্যে এই ধরনের সব প্রশ্ন আসলে এগুলোই ভুল করবা, যে নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000, কামান ছিল 53টি, অপরদিকে ইংরেজ বাহিনীর পক্ষে সৈন্য ছিল 3000 এবং কামান ছিল মাত্র 8টি। তারপরও নবাবের পরাজয়ের কারণ কি বলতো? তার বিশ্বস্ত সেনাপতিদের নিষ্ক্রিয়তা, মানে যুদ্ধে তারা একদম নীরব ভূমিকা পালন করেছেন। ওকে, আচ্ছা, যে নওয়াব সিরাজউদ্দৌলা নাটকে প্রায় 40টার মতো চরিত্র উল্লেখ করা আছে। যেমন এর মধ্যে আসলে কয়েকটা চরিত্র আমরা যদি দেখি, যে ঘসিনি বেগম, ক্লাইভ, মীর জাফর, রাজবল্লভ, তারপর হচ্ছে এরা হচ্ছে কি চরিত্র বলতো? এরা হচ্ছে বিশ্বাসঘাতক চরিত্র এবং সবচেয়ে হচ্ছে লোভী চরিত্র। আমরা যদি দেশপ্রেমিক চরিত্র বলি তাহলে কে কে? মীর মর্দান, মোহনলাল, রাইসুল জোহালা এবং আরেকজন ছিল সাফরে। সাফরে আমরা বলতে পারি যে তিনিও সৈনিক, তিনি নবাবের পক্ষে আসলে যুদ্ধ করেছিলেন। সাফরে কে ছিলেন বলতো? তিনি একজন নবাবের সেনাপতি ছিলেন বা বিশ্বস্ত লোক ছিলেন, যিনি নবাবের পক্ষে যুদ্ধ করতে গিয়ে কোথায়? পলাশী প্রান্তরে কি করেছিলেন বলতো? মৃত্যুবরণ করেছিলেন। ওকে, আচ্ছা, আবু জাফর ওবায়দুল্লাহ রচিত নাটকটি করুণ রসাত্মক, এটা তো আমি বলছি। ওকে, এখন এইদিকে একটু আসি, আমরা দেখি যে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কোনটা? ফোর্ট উইলিয়াম জাহাজ। ওকে, দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, প্রত্যেকটাই কিন্তু তোমরা এটা পড়ে নিবে। এটা বেলাল স্যার তোমাদের ক্লাসের প্রথমেই বলছে যে নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, একদম শেষটা, প্রথমটা এবং শেষটা, এগুলো করে ভালো করে পড়বে এবং নোট ডাউন করবে, কারণ এখান থেকে আসে, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। ঠিক আছে, অঙ্ক কয়টা? অঙ্ক 4টা, দৃশ্য কয়টা সেটা পড়ে নিবে। দৃশ্য হচ্ছে 12টা। ওকে, এখন আসো, সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা বাংলা সাহিত্যে একটু করুন, এটা তো আমি বলছি যে সিরাজউদ্দৌলা নাটক কততে প্রকাশিত? 1965। এটা যখন আমি যখন সিকান্দার আবু জাফর পড়লাম, আবু জাফর পড়াইলাম, তখন কিন্তু বলেছি যে তোমার এই নাটকটা হচ্ছে 1965 সালে প্রকাশিত হয়েছে। ওকে, এরপরে আসো, আচ্ছা, এই ডাচ কারা? ডাচ হচ্ছে এখন নেদারল্যান্ড বলা হয়, বাংলাতে হচ্ছে হল্যান্ড। ঠিক আছে, হল্যান্ডের অধিবাসী যারা, এরা মূলত কি করেছিল বলতো? এরা প্রথমে আসছিল কোথায়? এই ভারত উপমহাদেশে ব্যবসা করার জন্য, কিন্তু
ফরাসিরা আসলে পর্যায়ক্রমে, পর্তুগিজরা, ডাচরা, তারপরে না ইংরেজরা আসলো, এবং ইংরেজরা এসে কিন্তু সবাইকে বিতাড়িত করে নিজেরাই ব্যবসা করছে। ওকে, আচ্ছা, ওয়াটসন কে ছিল? ওয়াটসন ছিল হচ্ছে ইংরেজ নৌবাহিনী প্রধান। ওকে, আসো আমরা এখন নাটক কয়েকটা আমরা দেখি, কয়েকটা মানে কয়েকটা চরিত্র দেখি। আমরা কয়েকটা চরিত্র দেখবো, যে চরিত্রগুলো আসলে আমাদের একটু দেখা উচিত, যে চরিত্রগুলো আমাদের একটু দেখা উচিত। ওকে, যেগুলো না দেখলে আসলে হবেই না, সেই চরিত্রগুলো অলরেডি আমরা মানে অলরেডি আমি বলে ফেলেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমরা কে কে ক্লাসে আছো? যারা কষ্ট করে ক্লাসে আছো তারা কিছু শিখছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, আমরা প্রথমে নাটকের যে প্রধান চরিত্র, যাকে নিয়ে, যে প্রধান চরিত্রে আছে তাকে নিয়েই মূলত নাটকের নামটা হয়েছে। তো আমরা আসলে তার দিকেই যাই, যে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নাটকের কেন্দ্রীয় চরিত্রই ছিল সিরাজউদ্দৌলা। তো আমরা জানি যে তাকে ঘিরেই মূলত নাটকের কাহিনীটা তোমার হচ্ছে আবর্তন হয়েছে বা আবর্তিত হয়েছে। তো সিরাজউদ্দৌলা চরিত্রটা কেমন? এটা বলছে যে দেশপ্রেম এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে তার চরিত্রের মাধ্যমে। আচ্ছা, তো আরেকটা কথা সেটা হচ্ছে আহ, এখানে আর কিছু লাগবে না, তো আমরা একটু লাইন বাই লাইন বলি। যে সিংহাসনে আরোহণ করেন 1756 সালে, মানে 1756 সালে আর কি, ঠিক আছে। মানে তাকে হচ্ছে নবাব ঘোষণা করা হয় 1752-তে। তার নানা আলীবর্দী খাঁ, তিনি আসলে কি করেন বলতো, তিনি নবাব তাকে ঘোষণা করেন, এবং তার মৃত্যুর পরে 1756 10 এপ্রিল যখন তার নানা মারা যায়, এরপরেই তিনি আসলে এই মসনদে বসেন আর কি। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম হচ্ছে সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মোহাম্মদ আহ হাইবদজঙ্গ বাহাদুর, মানে তার এটা পুরো নাম আর কি। এটা পরীক্ষায় আসে না, তারপর একটু দেখলা যে সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মোহাম্মদ আহ হাইবদ হাইবদজঙ্গ বাহাদুর। ওকে, সিরাজউদ্দৌলার নবাবী নাম হচ্ছে নবাব মনসুরুল মুলুক। ওনার নাম হচ্ছে নবাবী নাম যেটা, সেটা হচ্ছে নবাব মনসুরুল মুলুক। সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মোহাম্মদ আহ আচ্ছা, এটা আসলে ওই নবাবের হচ্ছে নবাবী নাম, একদম বড় একটা নাম আর কি। নবাব মনসুরুল মুলুক সিরাজউদ্দৌলা শাহকুলি খাঁ মির্জা মোহাম্মদ হাইবদ হাইবদুজ বাহাদুর। এত বড় নাম আসলে আসবে না। তারপর তোমরা বলো, তার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তার আসল নাম কি? মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। ওকে, দেখো যে দেশ রক্ষার স্বার্থে মীর জাফর জগৎ শেষ রাজবল্লভ ও মুইচাঁদকে পবিত্র কোরআন এবং তুলসী গঙ্গা জল ছুঁয়ে শপথ করান। মানে তিনি বুঝতে পেরেছিলেন তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারপরে তিনি কি করেছিলেন, যে তাদেরকে তিনি পবিত্র করেন, যারা মুসলমান তাদেরকে পবিত্র করেন, এবং পবিত্র তুলসী গঙ্গা জল আমরা জানি হিন্দুদের কাছে খুবই পবিত্র, ঠিক আছে। তারা তীর্থতে যায়, গয়া কাশী বৃন্দাবন, ঠিক আছে, ভারতে তারা যায় গঙ্গা জলে স্নান করলে তারা ভাবে যে তাদের সমস্ত পাপ আসলে মোচন হয়ে যাবে, তারা একদম শিশুর মতো হবে, ঠিক আছে, এটা মনে করা হয়। দেখো সিরাজউদ্দৌলা নাটকের এটা তো বলছি যে পিতা জয়নুদ্দিন ও মাতা আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র, মানে জ্যেষ্ঠ বলতে বড় পুত্র। ওকে, দেখো পিতা হচ্ছে কে ছিল বলতো? জয়নুদ্দিন। তাহলে সিরাজউদ্দৌলার বাবার নাম কি ছিল বলতো? জয়নুদ্দিন ছিল। দেখো, যে জন্মগ্রহণ করেন 1733 সালে, তিনি কিন্তু 1747-এ বিয়ে করেন আবার মির্জা ইরিস মির্জা ইরিস ইরিস খার একটা কন্যা। এই মির্জা ইরিস খার কন্যার নাম ছিল কি? লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসার সাথে তার কিন্তু বিয়ে হয়। ওকে, যে কলকাতা অভিযান করেন, ইংরেজদের দুর্গ ধ্বংস করেন, কলকাতার নাম পরিবর্তন করে রাখেন আলীনগর। নবাব সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করে আবর্তিত নাটকে কয়টা অঙ্ক আছে? 4টা অঙ্ক, 12টার দৃশ্য, এগুলো আমরা জানি। তারপরে হচ্ছে মোহাম্মদ বেগ হচ্ছে সিরাজউদ্দৌলাকে খুন করে, কি বলতো? মিরনের আদেশে। মিরন কে ছিল? মিরন ছিল হচ্ছে তার পুত্র, মীর জাফরের পুত্র, এবং সিরাজউদ্দৌলাকে মাত্র 10,000 টাকার বিনিময়ে এই মোহাম্মদ বেগ তাকে হচ্ছে হত্যা করে। এটা আগেও আমি বলছি একটু আগে। ওকে, আসো আমরা আমরা একটু সিরাজউদ্দৌলার উক্তিগুলো অলরেডি দেখে ফেলছি, আমরা মীর জাফরে আসি। আচ্ছা, আমরা কয়েকটা চরিত্র দেখার চেষ্টা করছি, এরপর কয়েকটা এমসিকিউ আমরা সলভ করে তারপরে তোমাদের আমি বলবো যে আজকের ক্লাসটা ইন্ড। ওকে, আচ্ছা, ওকে, দেখো যে আমরা দেখছি। আচ্ছা, দেখো যে মীর জাফর কি? মীর জাফর হচ্ছে নাটকের অন্যতম একটা চরিত্র, এবং এ হচ্ছে সেনাপতি, প্রধান সেনাপতি ছিল, এবং মীর জাফর হচ্ছে সবচেয়ে বিশ্বাসঘাতক চরিত্র। এবং এই নবাব এক কথায় পলাশীর যুদ্ধের পরে বাংলাতে কারো নাম মীর জাফর হয় নাই, বা তুমি তোমার ছেলে মেয়ের নামও অদূর ভবিষ্যতে তুমি কখনো মীর জাফর রাখবা না। তুমি জাফর রাখতে পারো, মোহাম্মদ জাফর, কিন্তু মীর জাফর কিন্তু কখনো রাখবা না। রাখবা কি? তুমি তোমার ছেলের নাম, মেয়ের নাম কখনো জাফর রাখবা? তো তুমি ইচ্ছা করে কিন্তু কখনো রাখতে চাইবা না, কারণ এটা হচ্ছে বাংলার ইতিহাসে একটা কি নাম বলতো? কলঙ্কিত নাম, যে নামটা আসলে কেউ রাখতে চায় না, মীর জাফর। ওকে, দেখো
বলছে যে তিনি বিশ্বাসঘাতকতা এবং নিকৃষ্ট মানুষের প্রতীক হিসেবে তাকে ধরা হয়। তার মধ্যে বিদ্যমান কূটকৌশল ও চাতুর্যের কারণে তিনি নবাব আলীবর্দী খাঁর বিশ্বাসভাজন হয়ে ওঠেন। তিনি মূলত ইরান থেকে, বা ইরান যেটাকে আমরা পারস্য বলছি, সেখান থেকে তিনি মূলত আসেন। আচ্ছা, তোমরা ক্লাসে মনে হয় হঠাৎ করে কমে গেলা। তোমরা কে কে ক্লাসে আসলে ক্লাসে কে কে আছো একটু আমাকে কমেন্ট করে জানাও তো। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসে কে কে আছো। যদি কম থাকো তাহলে আমি চলে যাব, তোমাদের ইন্টারেস্টের জায়গা থেকে আসলে ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা যদি ঠিকঠাক না ক্লাস করো তাহলে তো ঝামেলা। ওকে, একটু একটু তোমরা আসলে রেসপন্স করো যে তোমরা কে কে আছো, কে কে আছো তোমরা বলো তো। মির্জাফর নামটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আবিহা নূর চাঁদনি, চাঁদনি আছে। আচ্ছা, এত নাম কঠিন কেন তোমাদের নাম? সিরাজউদ্দৌলা মির্জাফরের নামদের থেকে তোমাদের নাম কঠিন। আচ্ছা, চাঁদনিটা ঠিক আছে। ওকে, আর কে কে আসছো? তোমরা ঠাস করে কমে যাও, কোথায় যাও জানি না, কিন্তু তোমাদের হচ্ছে থাকা উচিত। হ্যাঁ, ইয়াসিন মাহমুদ আসো, তুমি প্রথম থেকে দেখছি তোমাকে। হ্যাঁ, আব্দুল্লাহ প্রিন্স আসো, স্যার আসছি, হ্যাঁ ঠিক আছে। ইশরাত আছে, আর কে কে আছে? তাবিবা আছে, বাহ বাহ, সেই। তোমরা আসলে ক্লাস করতেছো, এটা আসলে গুরুত্বপূর্ণ। যারা করতেছে তারা শিখতেছে, ঠিক আছে। সব কথা বলতে পারছি না, কিছু কিছু বলছি। তো যা বলছি, আহ খুরশিদা আলম মহিমা, তোমার নাম আসলে আজকে জানলাম যে আরো দুইটা নাম আছে। দুইটা নামের মধ্যে তিনটা নাম, খুরশিদা, একটা আলম, একটা মহিমা। একটা রাখা হচ্ছে সুটকেসে, একটা হচ্ছে ওয়ারড্রোবে, আর একটা কোথায় রাখো বলো তো? আর একটা তুমি স্কুল ব্যাগে রাখো। আচ্ছা, একটা স্কুল ব্যাগে করে ঘুরে নিয়ে বেড়াও, যারা স্কুলে তোমাকে ডাকে, কোচিং এ ডাকে। ওকে, খুরশিদা আলম মহিমা। ওকে, তাহমিনা সুলতানা, তুমি হাসতেছো? তুমি না হাসো না, তোমার হাসি তো বোঝা যায় না। আচ্ছা, রাফি আ, এতগুলো আ দিছো কেন? রাফিয়া, ঠিক আছে রাফিয়া। আমরা আসলে মানে একটু আলোচনা করি, ওকে। আচ্ছা, এখন দেখো যে প্রকৃত নাম মীর জাফর আলী খান। তাহলে মীর জাফরের প্রকৃত নাম কি? এটা কিন্তু ক নম্বর প্রশ্নে আসে বাবা। একটু দেখো, একটু দেখো যে মীর জাফরের প্রকৃত নাম কি। মীর জাফর আলী খান, তিনি ছিলেন নওশাদ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। তিনি পারস্য বা ইরান থেকে তার ভাগ্যের অন্বেষণে তিনি এই আসেন এখানে, এবং এসেই তিনি আসলে তাকে কাজ দেন কে বলতো? এই যে নওশাদ সিরাজউদ্দৌলার নানা ছিল আলীবর্দী খাঁ, তিনি তাকে কাজ দেন এবং তার বৈমাত্রী এক ভাগ্নি বা ভগ্নির সাথে তিনি আসলে তার বিয়ে দেন। এবং বিয়ে দেওয়ার পরে তিনি আসলে আরো বেশি প্রভাব বিস্তার করেন, এবং তার যে গুণ, ক্যাপাবিলিটি, তার যে দক্ষতা, এটার ফলে তিনি আসলে খুবই গুরুত্বপূর্ণ পদ লাভ করেন। কার সময়ই বলতো? একদম তোমার এই যে নবাব সিরাজউদ্দৌলা যে নানা ছিল আলীবর্দী খাঁ, তার সময়ই তিনি আসলে গুরুত্বপূর্ণ পদ পান। এবং একটা দুর্নীতি করেছিলেন যেটার দায়ে আসলে তাকে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। আলীবর্দী খাঁ নিজেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক আছে, তিনি ভেবেছিলেন যে ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা। মানে মীর জাফর তখনই দুর্নীতি করেছিলেন এবং তাকে মসনদে বা ভালো গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসছে মূলত কার নানা বলতো? এই সিরাজউদ্দৌলা নানা আলীবর্দী খাঁ। ওকে, আসো। একদিনের জন্য হলেও মসনদে বসার স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নটা দেখতেন কে বলতো? এই হচ্ছে মীর জাফর। এবং বলা হচ্ছে যে পারস্য থেকে বা হিন্দুস্তান থেকে তিনি এসেছিলেন। পারস্য মানে কি বলতো? পারস্য মানে হচ্ছে ইরান। এখন ইরান, ঠিক আছে। এখন তো হিন্দুস্তান ছিল, এখন তো হিন্দু হিন্দু নাই। ওকে, আচ্ছা, এখানে বললাম মীর জাফরের উক্তিগুলো দিলাম। আচ্ছা, মীর জাফরকে বলা হতো কার গাধা? ক্লাইভের গাধা বলা হতো। ক্লাইভের অনুযায়ী তিনি আসলে কি করেছেন? সবগুলো কথা শুনছেন। ওকে, দেখো আসলে এখন আমরা রবার্ট ক্লাইভ একটু পড়ি। রবার্ট ক্লাইভ পড়ি যে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান যে চরিত্রটা ছিল, সেটাই কে ছিল বলতো? সেটাই ছিল রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ। ওকে, লর্ড ক্লাইভ ছিল। এখন আসো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তিনি আসলে তিনি যখন রজার ড্রেক যখন পরাজিত হয়, রজার ড্রেক কখন পরাজিত হয় বলতো? যখন নবাব কাশিমপুর কুঠিরা মানে দখল করেন এবং কলকাতাটা অধিকার করেন, তখন রজার ড্রেক হচ্ছে জীবন নিয়ে পালিয়ে যায়। এবং তখন ইংরেজ কোম্পানি মাদ্রাজ থেকে, মাদ্রাজের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ, এই লর্ড ক্লাইভে নিয়ে আসেন। লর্ড ক্লাইভকে কোথায় নিয়ে আসেন? এই কলকাতায় নিয়ে এসে তাকে গভর্নর নিযুক্ত করেন। এবং লর্ড ক্লাইভ অনেক ধূর্ত ছিল, অনেক চালাক ছিল, ঠিক আছে। এবং তিনি নবাবের বিরুদ্ধে আসলে কৌশল অবলম্বন করে নবাবকে পরাজিত করেছেন, আমরা এটা জানি। তো এই লর্ড ক্লাইভ কিন্তু এতটাই রাগী চরিত্র ছিল যে মাত্র 17 বছর বয়সে তিনি ভারতবর্ষে এসেছিলেন চাকরির সন্ধানে বা চাকরি করতে। তার বাবা মা তাকে পাঠিয়েছিল এবং
তিনি এতটাই মানে রাগী চরিত্র ছিলেন যে তিনি নিজেকে দুইবার সুসাইড করার জন্য আত্মহত্যা করার জন্য দুইবার তিনি গুলি নিজেকেই করেছিলেন, শুট করেছিলেন। কিন্তু কি বলতো ওখান থেকে গান থেকে আসলে গুলি বের হয় নাই, এজন্য তিনি বেঁচে গিয়েছিলেন। ওকে, আচ্ছা, এই যে মীর জাফরকে তিনি আসলে শাসন ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু প্রকৃত শাসনকর্তা আসলে কি তিনিই ছিলেন। তিনি সবকিছু কলকাঠি নাড়াচড়া মানে করতেন। 1974-এ তিনি মারা যান এবং নারায়ণ সিংকে গুলি করে হত্যা করেন। তিনি নারায়ণ সিংকে কি করেছিলেন? গুলি করে হত্যা করেছিলেন। কে? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এবং অনেক কিছু জানার ছিল আসলে অ্যাকচুয়ালি। ওকে, এরপরে আসো যে আমরা কি পড়ব, মীর জাফরের উক্তি আমরা তো অলরেডি দেখছি, লর্ড ক্লাইভের উক্তি আমরা দেখছি, উমিচাঁদ স্বার্থপর চরিত্র এটা দেখছি, স্বার্থপর চরিত্র। ওকে, উমিচাঁদ কে বলতো? স্বার্থপর চরিত্র, এবং যার সাথে কি হয়েছিল 20 লাখ টাকার, এবং উনি হচ্ছে লাহোর থেকে এসেছিলেন। উনি কোথা থেকে এসেছিলেন উমিচাঁদ বলতো? তিনি লাহোর থেকে এসেছিলেন এবং তিনি শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। শিখ, আচ্ছা শিখ কারা বলতো? যারা লটনি লাহোর, যারা পাঞ্জাব প্রদেশে থাকে, এরাও কিন্তু শিখ সম্প্রদায়ের। এবং এই শিখরা ওই শিখরা কি করে বলতো? একটা চুল রাখে পিছনে, ঝুটির মতো করে চুল রাখে, বোঝা যায় যে এরা শিখ। ওকে, এদিকে না যায় তো দেখো যে এই উমিচাঁদ হচ্ছে এসেই মূলত প্রথম জীবনে তিনি তিনি আসলে স্বপ্ন দেখতেন অনেক বড় লোক হওয়ার। তিনি প্রথম জীবনে আসলে কি বলেন ব্রোকার ছিলেন, মানে ইংরেজদের হচ্ছে কি করে মানে পণ্যগুলো কম দামে বিক্রি করে তিনি বেশি দামে, কম দামে হচ্ছে কিনে বেশি দামে বিক্রি করতেন। এবং তিনি আসলে কি করতেন বলতো? তিনি দালালি করতেন, দালালি করে তিনি অনেকগুলো তিনি আসলে অনেক কোটিপতি হয়েছিলেন, অনেকগুলো টাকার মালিক হয়েছিলেন, এবং তিনি অনেক বেশি লোভী ছিলেন, এটা আমরা জানি। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা জানি রাজবল্লভ তিনি সিরাজ বিরোধী চক্রান্তের অন্যতম একজন ছিলেন। আহ তিনি হোসেন কুলি খাঁর মৃত্যুর পর ঢাকার দেওয়ান হন। জগৎ শেঠ তিনিও নবাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতক চরিত্র। জগৎ শেঠ মহতাবাদের একটি উপাধি ছিল, মানে জগৎ শেঠ আসলে কোনো নাম না, এটা হচ্ছে একটা উপাধি। এটা একটা তোমরা দেখলা একটু। ওকে, একটা উপাধি। আচ্ছা, তিনি ছিলেন মানিক চাঁদের ভ্রাতৃপুত্র। মানিক চাঁদের হচ্ছে ভ্রাতৃপুত্র, মানে ভাইয়ের হচ্ছে ছেলে। ওকে, আমরা মোহাম্মদী বেগ দেখবো। মোহাম্মদী বেগ হচ্ছে কে বলতো? নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। 10,000 টাকার বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করে। 10,000 টাকার বিনিময়ে তাকে কি করে বলো? হত্যা করে। কিন্তু এই মোহাম্মদী বেগকে একটা সময় তার বাবা জয়নুদ্দিন কি করেছিল? এই যে নবাব সিরাজউদ্দৌলার পিতা জয়নুদ্দিন তাকে কিন্তু মানুষ করেছিল, ঠিক আছে? মোহাম্মদী বেগকে কিন্তু দেখাশোনা করেছে। ওকে, এখন আমরা একটু ইয়াতে আসি, আমরা লুৎফুন্নেসাতে আসি। ওকে, দেখো লুৎফুন্নেসাকে নবাব সিরাজউদ্দৌলার ওয়াইফ, স্ত্রী, সহধর্মিণী, ঠিক আছে? আচ্ছা, দেখো নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা মির্জা ইরিস খাঁর হচ্ছে কি? ইরিস খাঁর, মির্জা ইরিস খাঁর হচ্ছে কন্যা। ইরিস খাঁর কন্যা, মির্জা ইরিস খাঁর কন্যা। তার সাথে বিয়ে হয় মূলত 1947-এ। 1947-এ নবাব সিরাজউদ্দৌলার সাথে তার বিয়ে হয়। ওকে, এই ইরিস খানের কন্যা লেখায় আছে যে মিরন তাকে বিয়ে করতে চাইলে জবাবে তিনি বলেন, আমি চিরকাল হাতির পিঠে উঠে চড়ে বেরিয়েছি, সেই আমি কি করে এক গাধার পিঠে চড়ে বেড়াবো? তাহলে তিনি গাধা কাকে বলছেন? মিরনকে বলছেন যে মিরন হচ্ছে কার পুত্র? মীর জাফরের পুত্র। অনেক পছন্দ করতো। এবং নবাব সিরাজউদ্দৌলাকে তিনি যখন কি করেছিলেন বলতো? কতল করা হয়েছিল, মৃত্যু তাকে হচ্ছে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এরপরে মিরন অনেকবার প্রস্তাব দিয়েছিলেন কাকে? এই লুৎফুন্নেসাকে বিয়ে করার জন্য, কিন্তু লুৎফুন্নেসা স্বামীর প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি আসলে তার স্বামীর হচ্ছে কবরস্থানের ওখানে তোমার হচ্ছে কি বলতো ওখানে বসেছিলেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে গিয়ে দেখি আমরা মোহনলাল। মোহনলাল তো আমরা বললাম যে নবাবের হচ্ছে পক্ষের বিশ্বস্ত সেনাপতি ছিলেন, যিনি আসলে আহ কি করেন বলতো? যিনি আসলে পলাশির প্রান্তরে মৃত্যুবরণ করেন। মোহনলালের উক্তি আছে ওই যে আমার শেষ যুদ্ধ পলাশিতে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা লিখে নাও যে আমার শেষ যুদ্ধ পলাশিতে, এটা কার উক্তি? মোহনলালের উক্তি। এবং আরো কাছে সাফরিয়ার আমার যুদ্ধ এখনো শেষ হয়নি, উক্তি মোহনলালের। এই কয়েকটা জিনিস করলে হবে। ওকে, মীর মর্দান কে ছিলেন? দেশপ্রেমিক সেনাপতি। মীর মর্দানও কিন্তু কে ছিলেন বলতো? দেশপ্রেমিক সেনাপতি। ক্লেটনকে, ব্রিটিশ সিংহ ক্লেটনকে বোঝানো হয়েছে এখানে, ক্লেটনের কথা বলা হচ্ছে। আচ্ছা, প্লেটনের উক্তি, উইলিয়াম ওয়ার্ড, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ। রজার ড্রাক্স আমি বললাম, রজার ড্রাক্স কে ছিলেন? ওই যে বললাম প্রথমে প্রথমে যখন নবাব কি করেন, যখন আচ্ছা আচ্ছা যখন হচ্ছে নবাব সিংহাসনে বসেন বা বাংলার মসনদে বসেন, তখন মূলত এই কলকাতার গভর্নর ছিলেন রজার ডেক, তার সাথে মূলত যুদ্ধ তিনি পালিয়ে গিয়েছিলেন। আর আমি বলছিলাম যে ক্লেটন পরে থেকে ইউসুফ হোসেন সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটাই হচ্ছে ক্লেটনের, কিন্তু এটা কিন্তু আসবে পরীক্ষায়। তো প্রথম সংলাপটা কার? সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটা হচ্ছে ক্লেটনের। দেখো সংলাপটা এমন যে প্রাণপণে যুদ্ধ করা সাহসী ব্রিটিশ সৈনিক, এই প্রথম কথা।
যুদ্ধে জয়লাভ অথবা মৃত্যুবরণ, এই আমার প্রতিজ্ঞা। ঠিক আছে, ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, এই কথাটা কে বলছে? ভিক্টোরি অর ডেথ, ভিক্টোরি অর ডেথ, এটা হচ্ছে ক্লেটন বলছে। ওকে, আচ্ছা, এটা কিন্তু তোমাদের জানা উচিত এবং এটা কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা, কোন জিনিসগুলো আসবে পড়তে হবে সেটা আমি বললাম। আচ্ছা, ওকে, এখন এখানে কিছু কি দেওয়া আছে বলতো? এক কথায় প্রশ্ন উত্তর দেওয়া আছে, যেগুলো আমরা অলরেডি পড়ছি। এখন আমি কয়েকটা এমসিকিউ তোমাদের সলভ করাবো। অলরেডি কিন্তু আমরা নাটকটা শেষ করে ফেলছি। ঠিক আছে, দেখো এক ক্লাসে নাটক কিভাবে শেষ করা যায়। আমরা যদি চরিত্রগুলো ধরে ধরে পড়তে পারি, চরিত্রগুলোর কাহিনী, সংলাপ, উক্তি এগুলো পড়তে পারি, তাহলে কিন্তু নাটক আমাদের কাছে খুব কঠিন জিনিস না। তারপরে আমরা ছোট ছোট প্রশ্নগুলো একটু পড়ে নিব, ছোট ছোট প্রশ্নগুলো পড়বো যেগুলো আসলে আলোচনা আসেনি, কিন্তু আমি যে আলোচনা করেছি, যেগুলো একটু দেখিয়েছি, সেগুলোই মূলত তোমাদের বারংবার এগুলোই প্রশ্ন আসবে। তোমরা যদি বোর্ড প্রশ্ন দেখো, দেখবা যে ঘুরে ঘুরে এগুলোই প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেগুলো তোমরা আসলে ক্লাসে পাবা এবং তোমরা পিডিএফ তো পাবাই, তোমরা দেখে নিলে একটু পাবা। আমি আসলে কিছু এমসিকিউ তোমাদের নিয়ে কথা বলবো, যে এমসিকিউ গুলো তোমরা একটু অ্যান্সার করবা, তারপরে আমি আজকের ক্লাসটা শেষ করবো। এবং ক্লাসটা তোমরা আসলে কতটুকু উপকৃত হলা তোমরা জানাবা। আসলে তোমাদের আগ্রহের উপরে নির্ভর করছে পরবর্তী ক্লাস আসলে অনলাইনে হবে কিনা। ঠিক আছে, অনলাইনে নিব কিনা। ওকে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, এখন দেখো যে আমরা কয়েকটা এমসিকিউ সলভ করার চেষ্টা করি এবং তোমরা সবাই অ্যান্সার করবে। যারা অ্যান্সার করবে তাদেরকে আমি চকলেট খাওয়াবো। ওকে, ক্লাসে তোমরা আসবে, তোমাদেরকে আমি কি খাওয়াবো বলো তো? লিও স্যার তোমাদের চকলেট খাওয়াবে। দেখো, প্রথম নম্বর এমসিকিউ, ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে দেশপ্রেমিক, লড়াকু বীর, ষড়যন্ত্র জাল ছিন্নকারী, জনদরদী। প্রথম প্রশ্নের উত্তর কি হবে? ওকে, দেখো, প্রথম প্রশ্নটার উত্তর কি হবে? ইতিহাসের একজন সামন্তবাদী নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ হয়ে চরিত্রটি হয়ে উঠেছে। বলো, সামন্ত প্রভু মানে কি? যে আসলে কি বলতো? সামন্ত প্রভু মানে কি বলো? সামন্ত প্রভু মানে তোমাদের বলে যে জমিদারি স্থানীয় চাষা ভূষা তাদের জমিগুলো কি করে, তার অধীনে থাকে, তাদেরকে দিয়ে ইচ্ছা মতো কাজ করায়, চাষাবাদ করায়। ওকে, আচ্ছা, অনন্যা মিম বলেছো, রুবিনা বেগম বলেছো। আচ্ছা, ঠিক আছে, এখন একটু অ্যান্সার করো। প্রথমটা, ইতিহাসের একজন সামন্ত নবাব হয়েও সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ চরিত্রটি হয়ে উঠেছে দেশপ্রেমিক, ষড়যন্ত্র জাল ছিন্নকারী, লড়াকবির, নাকি জনদরদী। কি হবে? আমি র্যান্ডম কয়েকটা প্রশ্নের উত্তর তোমাদের কাছ থেকে নিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করবো। ওকে, দেখো যে চাঁদনি বলেছো যে খ হবে। না, না, প্রথম নম্বর প্রশ্নের উত্তরই ভুল করছো। ঠিক আছে, ওকে, সবাই অ্যান্সার করেছো, দেখি সবাই অ্যান্সার করেছো। ক নম্বর যারা দিয়েছো দেশপ্রেমিক, তাদের অ্যান্সারটা হয়েছে, তাদের অ্যান্সারটা নিলাম। ওকে, এখন আসো, এখন আসো, আহ দেখো যে আজ আমার 3 নম্বরটা দেখো, যে আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়। সিরাজউদ্দৌলা তাহলে তো পলাশীতে কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? দেখো, পলাশীর প্রান্তরে তিনি জেনে, মানে তিনি আগেই জানতেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তিনি কথা বলছেন যে আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়। সিরাজউদ্দৌলা তাহলে পলাশীতে কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? সাফের সৈন্যদলের সাহসিকতার উপর, মোহনলাল মীরমর্দানের বিচক্ষণতার উপর, মীর জাফর রায়দুল্লভের স্বদেশপ্রেমের উপর, ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার উপর। কি হবে বলতো? এই প্রশ্নটার উত্তর কি হবে? আমি আবার বলছি, যারা দেখতে পাচ্ছ না, আমি 4টা অপশন আবার বলছি, প্রশ্নটা আবার বলছি। আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়। সিরাজউদ্দৌলা তাহলে পলাশীতে কিসের উপর ভরসা করতে চেয়েছিলেন? এক নম্বর, ক নম্বরে আছে সাফের সৈন্যদলের সাহসিকতার উপর, খ মোহনলাল মীরমর্দানের বিচক্ষণতার উপর, মীর জাফর রায়দুল্লভের স্বদেশপ্রেমের উপর, ঘ নম্বর ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার উপর। কোনটা হবে সঠিক উত্তর? দুয়ের উত্তরটা করে ফেলো। দুয়ের উত্তরটা করে ফেলো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এই ধরনের এমসিকিউ গুলোই তোমরা কি করো? ভুল করো। ঠিক আছে, এই ধরনের এমসিকিউ গুলোই তোমরা কি করো বলতো? ভুল করে বসে থাকো। ইয়াসিন মাহমুদ, নবের সাথে অন্যায় হয়েছে, আসলে অন্যায় হয়েছে। হ্যাঁ, রুবিনা বেগম, মীর জাফর রায়দুল্লভের দেশপ্রেমের উপর। সাবাস, সুন্দর। এই তো তুমি পারছো যে মীর জাফর এবং রায়দুল্লভের, তাদের যদি দেশপ্রেম জাগ্রত হয় কোনোভাবে, তাহলে কিন্তু এটার গ নাম্বার হবে উত্তর। যে মীর জাফর এবং রায়দুল্লভের যদি দেশপ্রেম জাগ্রত হয়, তাহলে
নবাবের বিজয় সুনিশ্চিত, সুনিশ্চিত একদম। ওকে, তার মানে এটা কি হবে, গ নম্বর উত্তর হবে যে মীর জাফর এবং রায়দুল্লভের স্বদেশ প্রেমের উপর। যে আমার সৈন্যরা যতই দেশপ্রেম দেখাক আমার তো কম, তার মানে যদি মীর জাফর বা রায়দুল্লভ যদি দেশপ্রেম দেখায়, তাদের মধ্যে যদি দেশপ্রেম জাগে, তাহলে কি হবে, তাহলেই মূলত যুদ্ধে আসলে কি আমার হচ্ছে আমরা জয়লাভ করব। ওকে, আচ্ছা এখন এইদিকে আসো যে সিরা দেখো, সিরাজউদ্দৌলার পিতার নাম কি বলতো? সিরাজউদ্দৌলার পিতার নাম কি? সিরাজউদ্দৌলার পিতার নাম কি বলো? সুজাউদ্দৌলা, মঈনুদ্দিন, আসাফ দৌলা, জয়নুদ্দিন, কি হবে উত্তর বলো? আর কয়েকটা এমসিকিউ, আর কয়েকটা এমসিকিউ, তারপরে হ্যাঁ তোমারটা দেখছি রুবিনা। তাহমিনা সুলতানা, খুরদিশা আলম, খুরশিদা, আচ্ছা খুরশিদা আলম মহিমা, গ নাম্বার বলছো এতক্ষণে। সঞ্জিদা ইসলাম, গ বলেছো। তাবিবা বিনতে খলিল, তিন বলেছো খ, গ হবে আর কি। যারা খ বলেছো ঠিক করে নাও, আবার একটু বলবো আর কি, দুইবার বলবো। ওকে, এখন এখানে কে বলতো? সিরাজউদ্দৌলার পিতার নাম সুজাউদ্দৌলা, মঈনুদ্দিন, আসাফ দৌলা নাকি জয়নুদ্দিন? তোমরা 16 নম্বর প্রশ্নের উত্তরটা যারা করতে পারবে ঝটপট করে ফেলো, আর 3-4টা এমসিকিউ সলভ করাবো। আচ্ছা দেখো, সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন। যারা অ্যান্সার করতে পেরেছো বা করতে চাচ্ছ তারা করে ফেলো, যে সিরাজউদ্দৌলার 16 হচ্ছে কি, খ হবে না রে বাবা, জয়নুদ্দিন, গ হবে। সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জয়নুদ্দিন, মঈনুদ্দিন না তো, জয়নুদ্দিন। একটু আগে বললাম না, খুরশিদ আলম মহিমা, একটু আগে বলেছি। ওকে, সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় কত সালে? একটু আগে পড়ালাম। কত সালে বলতো? 1965, 1952, 1966, 1951। ভাষা আন্দোলনটা মাইরা দিবা, ঠিক আছে? ভাষা আন্দোলনটা মাইরা দিবা, কি হয় হবে? প্রশ্নের উত্তর হয় হবে না হয় নাই। ওকে, বলো বলো, সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় কততে? আচ্ছা, কততে? হ্যাঁ, 1965 হবে, 1965 হবে। আচ্ছা, যারা ঘ উত্তর দিয়েছো তারা তো দিয়েছো। এখন হচ্ছে এই সিরাজউদ্দৌলা 17 নম্বর, সিরাজউদ্দৌলা নাটকটি প্রকাশিত হয় 1965-তে। এরপরে গিয়ে বলো যে 20 নম্বর প্রশ্ন, যে সিরাজউদ্দৌলা নাটক নবাব সিরাজের হত্যাকারীকে, সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা হত্যাকারীকে বলতো? মোহাম্মদ বেগ, মীর জাফর, মিরন, ক্লাইভ। এটা তো তোমরা পারবা, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই ভুল করবে। জয়নুদ্দিন। আচ্ছা, রুবিনা বেগম, ক, অনেকক্ষণ অনেক সময় পরে বলছো। ওকে, সিরাজউদ্দৌলাকে নবাব সিরাজের হত্যাকারী হচ্ছে মোহাম্মদ বেগ। ওকে, মোহাম্মদ বেগ। ওকে, আচ্ছা, মোহাম্মদ বেগ। আচ্ছা, রসের দিক থেকে সিরাজউদ্দৌলা কোন শ্রেণীর নাটক? দেখো, রসের দিক থেকে খেজুরের রস, তালের রস নাকি লেবুর রস বলতো? রসের দিক থেকে সিরাজউদ্দৌলা কোন শ্রেণীর নাটক বলো? লেবুর রস, খেজুরের রস, তালের রস নাকি হচ্ছে কিসের রস বলো? বলো। আচ্ছা, অনেক অনেক যাবত, মানে অনেক সময় যাবত তোমাদের ক্লাস নিচ্ছিলাম, কেউ একটু যদি, আচ্ছা, পেঁপের রস যদি হয়, হ্যাঁ পেঁপের জুস হয় না? ওকে, যে রসের দিক থেকে সিরাজউদ্দৌলা কোন শ্রেণীর নাটক? আচ্ছা, এতক্ষণ মজা করে বলছিলাম, এখন দেখো 22 নম্বর, বীর রসাত্মক, হাস্য রসাত্মক, ব্যঙ্গ রসাত্মক নাকি করুণ রসাত্মক? এটা প্রথমেই বেলাল স্যার তোমাদের পড়িয়েছেন, প্রথমেই বেলাল স্যার তোমাদের পড়িয়ে গিয়েছেন। আমিও তোমাদের একটু পরে বলছিলাম, ঠিক আছে? সানজিদা বলেছো, তাবিবা বলেছো, খুরশিদা আলম মহিমা বলেছো। আচ্ছা, আচ্ছা 22-এর হচ্ছে কি হবে? ঘ, এই তো বলেছো। আহ, তাহমিনা সুলতানা বলেছো, ইয়াসিন বলেছো, আব্দুল্লাহ তুমি বলছো খেজুরের রস। হ্যাঁ, খেজুরের রস, করুণ রসাত্মক, ঠিক আছে? এটা কি বলতো? করুণ রসাত্মক। এ তাবিবা বলছো, রুবিনা বেগম বলেছো, ঠিক আছে, করুণ রসাত্মক হবে। ওকে, পলাশির যুদ্ধে ইংরেজ পক্ষের নেতৃত্ব দেয় কে? ইংরেজ পক্ষের নেতৃত্ব দেয় কে বলতো? কর্নেল ক্লাইভ, হলোওয়েল, মীর জাফর নাকি ওয়াটস? ওয়াটস। ওকে, আচ্ছা, একটু নিচের দিকে আসি। রাইসুল জোহালাকে, এটা পড়াইছিলাম, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটু দিচ্ছি। রাইসুল জোহালাকে মীর মর্দান মোহনলাল নারায়ণ সিং নাকি মিরন? এটা একটু আগে বলছিলাম আমি পড়ার সময়।
সিরাজউদ্দৌলার বা সিকান্দার আবু জাফরের সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম কি? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম আসবে রাইসুল জোহালাকে, সেটাও আসতে পারে। তো দুইটা একই প্রশ্ন, একটু বলো। ঠিক আছে, রাইসুল জোহালাকে, আচ্ছা এখানে বানানটা খেয়াল করবে, দুটোই কিন্তু একই প্রশ্ন। সেটা হচ্ছে, আমি বলছি যে 11 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরের নাম হচ্ছে নারায়ণ সিং। এটা যদি পারো তাহলে রাইসুল জোহালাকে, এটা হচ্ছে মূলত নারায়ণ সিং। এই প্রশ্নটার উত্তরও তোমরা পারবা। ঠিক আছে, ওকে। এখন আসো যে আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা, জগৎ শেঠের প্রকৃত নাম কি? ফতেহ চাঁদ। এগুলো তোমরা একটু নোট পাইলে তোমরা একটু পড়ে নিবা। সবকিছু আসলে জগৎ শেঠ সম্পর্কে পড়াই নাই, যেগুলো পড়ানো দরকার সেগুলো বলেছি। ওকে। সিকান্দার আবু জাফরের মূল পেশা কি ছিল? আমি বলছিলাম যে উনি কি ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। সাংবাদিকতা তার ছিল মূল পেশা। ওকে, তার সাংবাদিকতা ছিল মূল পেশা। আচ্ছা, একটু ইয়ে হয়েছে, আমি আবার বলছি। সিকান্দার আবু জাফরের মূল পেশা কি ছিল? সাংবাদিকতা। ওকে। সিরাজ তার চারপাশের দেয়াল বলেছেন কোনটিকে? অধীনদের ষড়যন্ত্রকে, ইংরেজদের সহযোগিতাকে, স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে, আত্মীয়দের বিশ্বাসঘাতকতাকে। বলতো কি হবে? এটা কি হবে? যে সিরাজ তার চারপাশের দেয়াল বলেছেন কোনটিকে? বলো, সিরাজ তার চারপাশে দেয়াল বলেছেন কোনটিকে? এই যে অধীনদের বা তার অধীনস্থদের যে ষড়যন্ত্র, সেটাকে তিনি দেয়াল বলেছেন। ওকে। আচ্ছা, মোটামুটি এই ছিল তোমাদের ক্লাস। এই ছিল ক্লাস। আসলে সবগুলো বলতে পারি নাই, অনেকক্ষণ মানে অনেক সময় যাবত তোমাদের আসলে ক্লাসটা নিচ্ছিলাম। তো কতটুকু বলতে পেরেছি জানি না। আশা করি যে আহ তোমরা যারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছো, তোমাদের আসলে কিছুটা হলেও উপকৃত হবে। এবং একটা ক্লাসে আসলে নাটক 3 ঘন্টা সময় দিলে অনেক সময় যাবত অনেকগুলো এমসিকিউ সলভ করা যায় এবং অনেকগুলো চরিত্র ব্যাখ্যা করা যায়। আমি আসলে খুব বেশি ব্যাখ্যা করি নাই, তারপরে তোমাদের পরীক্ষায় যা আসবে তাই বলেছি। এবং তোমাদের এই কথা মানে এই ক্লাসটা থেকে তুমি আসলে কতটা উপকৃত হবে সেটা পরীক্ষার মধ্যে বুঝবা আসলে অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, তোমাদের জন্য শুভকামনা। এবং যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তাদেরকে ধন্যবাদ। যারা নোট করছো তাদের এই নোটটা পরবর্তীতে কাজে লাগবে, স্যারের কথাগুলো মনে হবে। তোমাদের সাথে আরো কোনো ক্লাসে দেখা হবে। এবং তোমাদের যদি কোনো ক্লাস লাগে, নাটক, উপন্যাস বা যে কোনো গদ্য পদ্য যে কোনো কথা থেকে, তোমরা হচ্ছে এই তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানাই দিবা। তাহলে তোমাদের অফলাইনে তো ক্লাস হয়ই, দেন পাশাপাশি তোমাদের অনলাইনেও কিছু ক্লাস আয়োজন হবে, যেটা তোমাদের জন্য এক্সট্রা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।